জিরো টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং আমরা কেন শিখব? মূলত আমরা শিখি এই কারণে যে আমরা এনি পিস অফ রাইটিং, সেটা হতে পারে লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, এসে রাইটিং, সামারি রাইটিং, প্রেসি রাইটিং, ফিচার রাইটিং, আমরা এগুলো যেন মুখস্থ না করেই বানাই লিখতে পারি। উদ্দেশ্য কিন্তু এটাই। সো মনে রাখতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এমন কোনো টপিক না যা আসমান থেকে পড়ে যাবে বা একটা নিয়ম শিখলেন সেটা দিয়ে সবকিছু হয়ে যাবে, না। এখানে আপনার দুইটা জিনিস দরকার। একটা হলো কোনো একজন মেন্টর আপনাকে কলা কৌশলগুলো বুঝাবে, আপনি সেই অনুযায়ী প্রতিদিন কাজ করবেন, আপনার ইনস্ট্রাক্টর বা টিচার বা মেন্টরের কাছে সেটা সাবমিট করবেন, সে দেখে আপনাকে জানাবে আপনার কতটুকু উন্নতি হলো না অবনতি হলো, সেই অনুযায়ী আবার কাজ করবেন, এভাবে চলতে থাকবে, তাহলে একটা লেভেলে আসবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা আমাদের শিরোনাম যেহেতু জিরো টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, আমরা ইনশাল্লাহ শুরু থেকেই মানে শূন্য থেকেই আমরা শুরু করব। এবং আমি আমার কোর্সটা যখন অফার করি, আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে যারা মাশাআল্লাহ ভালো পারেন তাদের এই কোর্সে যুক্ত হওয়ার দরকার নেই, তাদের জন্য আমাদের আলাদা কোর্স আছে। এটা শুধু তাদের জন্য যারা জিরো থেকে শুরু করতে চায়। তো একটা সেন্টেন্স লিখতে গেলে আমার প্রথমে কি দরকার? একটা বাক্যকে যখন আপনি ট্রান্সলেট করতে যাবেন, আপনার প্রথমে বাক্যের ভার্ব দরকার। ভার্বটা খুঁজে বের করতে হবে। এই ভার্বকে কেন্দ্র করে সবকিছু লুকিয়ে আছে। মজার বিষয় কিরকম দেখেন, একটা ভার্বকে যদি আমি কে অথবা কারা দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে যাকে পাই সেটা হয় বাক্যের সাবজেক্ট। একটা ভার্বকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে যাকে পাই সেটি হয় বাক্যের অবজেক্ট। একটা ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে আমরা একটা অ্যাডভার্ব পাই, এবং তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। এগুলো জানতে হবে, হ্যাঁ। অ্যাডভার্ব অফ ম্যানার। একটা ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটাকে বলা যায় অ্যাডভার্ব অফ প্লেস। একটা ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটি হবে অ্যাডভার্ব অফ টাইম। একটা ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটি হলো অ্যাডভার্ব অফ রিজন। জাস্ট এইটুকুর বাইরে আমি কোনো নিয়ম শেখাবো না, এটুকুই। এই রুলসগুলো যখন আপনি শিখতে যাবেন, আপনাকে অনেক বড় বড় পণ্ডিত এসে বুঝাতে পারে, এই ফ্রি হ্যান্ড রাইটিং এর রুলস লাগে নাকি, এটা তো নিজের মতো করে বানাই লিখবা। এগুলো কখনো কান দিবেন না। একটা ভাষা শিখতে গেলে আপনাকে একটা সিস্টেমেটিক ওয়েতে শিখতে হবে। অবশ্যই রুলস লাগবে। রুলস ছাড়া আপনি কোনো কিছু শিখতেই পারেন, বাট সেটা কারেক্ট হবে না, শুদ্ধ হবে না। যেমন আমরা নিয়ম ছাড়াই বাংলা ভাষা শিখেছি, ভেবে দেখেন তো আমরা যতগুলো কথা বলি সারাদিনে এর মধ্যে কত ভুল আছে। সো নিয়ম ছাড়া আপনি ভাষা শিখতে পারেন, বাট আপনি কারেক্ট করতে পারবেন না। কারেকশনের জন্য আপনাকে রুলসের প্রয়োজন হবে। সো কোনোভাবে রুলসকে অবজ্ঞা করা যাবে না, প্রয়োজন হচ্ছে। তবে আপনাদেরকে এইটুকু আমি বলতে পারি যে আজকের ক্লাসে আমি আপনাদের রুলস দিব, বাট এই একটাই, এইটুকুই, এরপরে আর কিছু নেই। তাহলে আমরা যে কোনো একটা বাক্য ট্রান্সলেট করতে গেলে প্রথমে বাক্যের ভার্ব খুঁজে বের করব। সেই ভার্বটাকে আমরা প্রশ্ন করব কে বা কারা দিয়ে। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবো সেটি হবে বাক্যের সাবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবো সেটি হবে বাক্যের অবজেক্ট। আর কিভাবে, কোথায়, কখন, কেন এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বিয়াল পাই আলাদা আলাদা নামে। তো এটা জেনে আমাদের লাভ কি, লাভটা আমি বুঝাচ্ছি। ধরেন আমি একটা বাক্য লিখি, বাক্যটা দিকে একটু খেয়াল করেন। বাক্যটা হলো যে শিহাব, একটু বোঝেন ধৈর্য নিয়ে, শিহাব শুক্রবারে আমাদের বাড়ির সামনে নিজেকে খুশি করতে
বন্ধুদের সাথে ক্রিকেট খেলে, সেই বাক্যটা। আমরা এরকম অনেক বাক্য দেখব, একটু বোঝেন। এই বাক্যে আমি যখন এটাকে ট্রান্সলেট করতে যাব ইংলিশে, আমি সব কিছু নিয়ে ভাববো না, আমি সবার আগে ভার্ব খুঁজবো। এখানে ভার্ব হলো খেলে। এখন আপনি বলবেন খুশি করতে, এটাও তো একটা ভার্ব। হ্যাঁ, এটাও ভার্ব, কিন্তু আপনাকে খুঁজতে হবে সেই ক্রিয়াটা যেটা অর্থের দিক থেকে একটা পরিপূর্ণ ক্রিয়া, যাকে আমরা বলি সমাপিকা ক্রিয়া। আমি বলি খুশি করতে, এটা বললে একটা আকাঙ্ক্ষা থাকে, ভাই খুশি করতে কি, তার মানে এটার নাম সমাপিকা না, এটা অসমাপিকা ক্রিয়া। যেটা ইনকমপ্লিট সেটা অসমাপিকা ক্রিয়া, বাট খেলে এটা সমাপিকা ক্রিয়া। তো আপনাকে আগে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্বটা খুঁজতে হবে। পাইছি খুঁজে ভার্ব খেলে। এখন আপনি ছোট্ট করে ভার্বকে প্রশ্ন করেন কে খেলে, উত্তর হলো শিহাব খেলে। তার মানে শিহাব এই বাক্যের সাবজেক্ট। কি খেলে? ক্রিকেট। সো ক্রিকেট হচ্ছে এই বাক্যের অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এটা আপনারা সবাই জানেন ছোটবেলা থেকে যে একটা বাক্য লিখতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগে। ওকে, তো ধরেন আমি আগে সাবজেক্টটার ইংলিশ লিখলাম শিহাব, খেয়াল করে যান। এবার খেলে, প্লেস ক্রিকেট, শিহাব ক্রিকেট খেলে। ওকে, আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। আমি আপনাদেরকে আরো স্ট্যান্ডার্ড সেন্টেন্সে নিয়ে যাব, বাট এখান থেকে শুরুটা হোক। এখন সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের পরে বাক্যে আরো কিছু অংশ থেকে গেছে। নরমালি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে বাকি যেগুলো থেকে যায় সেগুলো অ্যাডভার্বিয়ালস হয়। এখন কোনটা কোন অ্যাডভার্ব এটা জানার জন্য আমরা আবার ভার্বকে প্রশ্ন করব। আমি যদি ভার্বকে প্রশ্ন করি শিহাব যে খেলে, কোথায় খেলে? উত্তর হলো কি? আমাদের বাড়ির সামনে। তার মানে এই কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে আমি যে অংশটুকু পাবো, এই পুরো অংশটি হচ্ছে আমার অ্যাডভার্ব অফ প্লেস। এটা হলো প্লেস। আচ্ছা, শিহাব কখন খেলে? শুক্রবারে খেলে। তাহলে এই অংশটুকু হচ্ছে আমার অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, শিহাব কেন খেলে? নিজেকে খুশি করতে। এটা হলো আমার অ্যাডভার্ব অফ রিজন। কেন দিয়ে প্রশ্ন করলে রিজন পাচ্ছি। ওকে, শিহাব কিভাবে খেলে? বন্ধুদেরকে সাথে নিয়ে খেলে। তাহলে এটা হলো আমার অ্যাডভার্ব অফ ম্যানার। খেয়াল করলেন? তাহলে আমরা ক্রিয়াকে প্রশ্ন করার মধ্য দিয়ে ম্যানার, প্লেস, টাইম, রিজন কিন্তু পেয়ে গেছি। ওকে, এখন আমার কাজ হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের পরে আমি ম্যানার, প্লেস, টাইম, রিজন ধারাবাহিকভাবে বসাবো। তো কখন, মানে কোনটা দিয়ে আমি শুরু করব? আসলে কোনটা দিয়ে শুরু করবেন এগুলোর কোনো নিয়ম হয় না। হ্যাঁ, এগুলোর কোনো নিয়ম নাই, যেটা দিলে ভালো হয় সেটা দিতে পারে। তবে আপনি যদি শূন্য থেকে ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করেন তাহলে আপনাকে একটা নিয়ম অনুসরণ করা উচিত। সেটা কি? আপনি প্রথমে নেবেন অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর অ্যাডভার্ব অফ প্লেস, এরপর অ্যাডভার্ব অফ টাইম, এরপরে অ্যাডভার্ব অফ রিজন। আমরা এই সিরিয়ালটা মেনটেন করতে পারি। ঠিক আছে, করি। তাহলে প্রথমে আমি কি লিখবো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তো লেখা শেষ, এখন আমি ম্যানার নিব। ম্যানার কোনটা? যে কিভাবে খেলে, উত্তর হলো বন্ধুদের সাথে। এটা ম্যানার। মনে রাখবেন, ম্যানার হোক, প্লেস হোক, টাইম হোক আর রিজন হোক, সবকিছু অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। মানে যে অংশটুকু অ্যাডভার্ব অফ ম্যানার, যে অংশটুকু অ্যাডভার্ব অফ প্লেস, সেটা কিন্তু একটা ফ্রেজের কাজ করে। আর যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তার মানে আমি এই ম্যানার এইটুকুর ইংলিশ লিখবো, বাট লিখতে হবে পেছন দিক থেকে। অর্থাৎ আগে আমাকে সাথীর ইংলিশ লিখতে হবে, তারপর বন্ধুর ইংলিশ লিখতে হবে, এইভাবে আসতে হবে। তো আমি সাথীর ইংলিশ দিলাম যে উইথ। এবার বন্ধুদের যেহেতু, তার মানে ফ্রেন্ডের প্লুরাল ফর্ম দিলাম কি আমি? ফ্রেন্ডস। এটা হলো আমার অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানারের পর আমার কি নেওয়ার কথা? প্লেস। প্লেস কোনটা? আমাদের বাড়ির সামনে। এটাও আমাকে লিখতে হবে পেছন দিক থেকে। তাহলে পেছনের শব্দটা কি? সামনে। তো আমি সামনের ইংলিশ লিখে দিলাম ইন ফ্রন্ট অফ। আমরা আপনাদেরকে এই ওয়ার্ডগুলো শেখাবো, টেনশন নেওয়ার কিছু নেই।
সামনে। কার সামনে? আমাদের বাড়ি। ইন ফ্রন্ট অফ আওয়ার হোম বা হাউস। হোম বললে বাড়িকে বুঝাবে, হাউস বললে ঘরকে বোঝায়। আর হোম হলো ঘরটা যে স্থানে নির্মাণ করা হয় সেই প্লেসটাকে বলা হয় হোম। ওকে, লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার প্লেস, ম্যানার হলো, প্লেস হলো। এবার টাইম, কখন খেলে? শুক্রবার। আচ্ছা, তাহলে শুক্রবার যেহেতু একটা বার, এটা আপনারা হয়তো জানেন যে যে কোনো বার বা তারিখ বা দিবসের পূর্বে অন বসে। তো আমি লিখে দিলাম যে অন ফ্রাইডে। অন ফ্রাইডে। যদি বলতে প্রতি শুক্রবার, তাহলে অন এভরি ফ্রাইডে। আচ্ছা, এটা হলো আমার টাইম। ম্যানার হলো, প্লেস হলো, টাইম হলো, রিজন লিখ। রিজনটা কি? কেন? নিজেকে খুশি করতে। এটাও আপনার লিখতে হবে পেছন দিক থেকে। তো পেছনে কি আছে? খুশি করতে। মনে রাখবেন, যখন কোনো ক্রিয়ার শেষে তে বিভক্তি থাকবে তখন টু প্লাস ভার্ব হয়, মানে ইনফিনিটিভ। যেমন ধরেন জানতে, খাইতে, শিখতে, বুঝলেন? ক্রিয়ার সাথে তে থাকলে আপনাকে টু প্লাস ভার্ব নিতে হবে। তাহলে আমি যদি বলি জানতে, টু নো, শিখতে, টু লার্ন। এইভাবে টু প্লাস ভার্ব দিয়ে আমরা ক্রিয়ার সাথে তে যখন থাকবে তখন অনুবাদ করব। তাহলে এখানে খুশি করতে, খুশি করা, করার ইংলিশ কি? মেক। তাহলে কি হবে? টু মেক। এবার কি? খুশির ইংলিশ কি? হ্যাপি। টু মেক হ্যাপি। এভাবে লিখতে পারেন আপনি, বাট আর অন্যভাবেও লিখতে পারেন। ধরেন আমি যদি লিখি যে টু এন্টারটেইন। এন্টারটেইন, কাকে এন্টারটেইন করবে? নিজেকে, মানে হিমসেলফ। যেহেতু শিহাব তাই হিমসেলফ হলো। টু এন্টারটেইন হিমসেলফ, নিজেকে খুশি করতে। তাহলে এটা হচ্ছে আমার রিজন। তাহলে আমার বাক্যটা কি হলো একটু মনোযোগ দেই। শিহাব প্লেজ ক্রিকেট উইথ ফ্রেন্ডস ইন ফ্রন্ট অফ আওয়ার হোম অন ফ্রাইডে টু এন্টারটেইন হিমসেলফ। চমৎকার ভাবে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে অনুবাদ হয়ে গেল। চমৎকার ভাবে হয়ে গেলেও আমি চাবো না যে আপনারা সারা জীবন এভাবে হিসাব নিকাশ করে করে ম্যানার, প্লেস, টাইম, রিজন সিরিয়ালি বসান। আমি চাবো আপনারা এগুলোকে এলোমেলো ভাবেও যেন বসাতে পারেন নিজের ইচ্ছা মতো। তবে সেটা আজকে চাইলেই হবে না। আমার কোর্সে যুক্ত হন, কিছু ক্লাস করেন, অনুবাদের দক্ষতা একটু বাড়ুক, একটু পাকা হওয়ার পথে আসেন, তারপর আমরা এগুলো এলোমেলো করেও লিখতে পারবো। তার জন্য একটা সময় আছে। প্রথম দিনই আপনি অ্যাডভান্সে গেলে বিপদে পড়ে যাবেন, শূন্য থেকে যাবেন। আমার কোর্সে যুক্ত হওয়ার একটাই শর্ত হলো, আপনাকে মেধাবী হওয়ার দরকার নেই। একটাই শর্ত, আপনাকে ধৈর্যশীল হয়ে আসতে হবে। যাদের ধৈর্য নাই, আমি কখনোই বলবো না তারা আমার কোর্সে যুক্ত হন। তারা আমাকে কোর্স ফি এর 5 গুণ দিলেও আমি ভর্তি করাতে চাই না ভাই, মাপ চাই। ধৈর্যশীল হয়ে আসতে হবে। তুমি মেধাবী না, এটা তোমার দোষ না, সেটা আমরা টিচাররা তোমাকে কষ্ট করে হলেও শেখাবো। বাট ধৈর্যশীল হয়ে আসতে হবে, প্রচন্ড ধৈর্য নিয়ে আসতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং এ। এখন এই বাক্যটা আমার লেখা হয়ে গেল। এখন দেখেন এই বাক্যটাকে আমরা অনেক ভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা এই বাক্যের সাথে একটা চুক্তি করতে পারি। চুক্তিটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে আমি মাঝখানে রাখবো। আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যে অতিরিক্ত অংশগুলো আছে, ম্যানার, প্লেস, টাইম, রিজন, যেমন দেখেন আমরা কিন্তু সব এক সাইডে লিখে ফেলছি, ম্যানার, প্লেস, টাইম, রিজন। তো বাক্যকে সুন্দর করতে চাইলে আপনারা সব অতিরিক্ত অংশ একদিকে না রেখা কিছু অংশ বাক্যের শুরুতে, কিছু অংশ মূল বাক্যের শেষে লিখতে পারেন, তাতে ভালো হয়, ব্যালেন্স থাকে। ভাবেন তো, আপনার এক হাতে আপনি 4টা ব্যাগ নিছেন, বাজারের ব্যাগ, আপনার কষ্ট হবে। বাট যদি আপনি 4টা ব্যাগকে ভাগ করে 2 হাতে 2টা 2টা করে নেন, তাহলে একটা ব্যালেন্স থাকে। এখানেও তাই, সমস্ত অতিরিক্ত অংশ একদিকে না দিয়ে কিছু অংশ সাবজেক্টের আগে, মানে প্রিন্সিপাল ক্লোজের আগে, কিছু অংশ পরে দিলে ভালো হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, তাহলে কোনটা আগে নিব? এখানে তো আছে ম্যানার, প্লেস, টাইম, রিজন, কোনটা আগে নিব আর কোনটা পরে নিব? এটা আসলে বলে দেওয়া যাবে না। যেটা আগে নিলে ভালো শোনায়
সেটাই আপনি আগে নেবেন। তার মানে কি? তার মানে আপনি টাইমটা আগে নিতে পারেন চাইলে, যে অন ফ্রাইডে, প্রতি শুক্রবার, এটা আমি আগে নিলাম। একটা হলো, আরেকটা নেন তাহলে ভালো হয়। তাহলে এটা নেই, টু এন্টারটেইন হিমসেলফ, টু এন্টারটেইন হিমসেলফ। হিমসেলফ ছাড়াও লেখা যায়, তো সহজ করে একটু বুঝাই। তাহলে আমি কি কি নিলাম আগে? টাইম আর রিজন আগে নিলাম। এরপরে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে বাকি ম্যানার আর প্লেস দিব। দেখেন দারুণ অর্থ হবে। কিভাবে হবে? অন ফ্রাইডে টু এন্টারটেইন হিমসেলফ she have plays cricket with friends in front of her home. বাক্য কিন্তু সুন্দর হয়ে গেল। অন ফ্রাইডে টু এন্টারটেইন হিমসেলফ, শুক্রবারে নিজেকে খুশি করার জন্য she have plays cricket, she have ক্রিকেট খেলে with friends, বন্ধুদের সাথে। কোথায়? in front of her home, আমাদের বাড়ির সামনে। এটাকে আরো সুন্দর করা যায়, আপনি যদি এই ম্যানারটাকে শেষে রাখেন আর প্লেসকে সামনে দেন তাহলে আরো ভালো হয়। তাহলে পুরো বাক্যটা তখন কি হবে? পুরো বাক্যটা হবে অন ফ্রাইডে টু এন্টারটেইন হিমসেলফ she have plays cricket in front of our home with his friends, তার বন্ধুদের সাথে। খেয়াল করছেন? তার মানে কোনটাকে আগে নিব আর কোনটাকে পরে নিব এর কোনো নির্দিষ্টতা নেই। যেটা আগে নিলে ভালো হয় সেটা আগে নেবেন, যেটা পরে নিলে ভালো সেটা পরে নেবেন। আর আপনার মনে প্রশ্ন হলো আমি বুঝবো কেমনে ভালো হয় না খারাপ হয়? আপনি বুঝবেন ভাই, বুঝবেন। দু একটা ক্লাস করেন, দেখে দেখে বুঝবেন। এগুলো আগে থেকে নিয়ম দিয়ে শেখার সুযোগ নাই যে কোনটা আগে নিলে ভালো হয়। এক এক বাক্যের সিচুয়েশনে এক একটা আগে পরে নিলে ভালো হয়। সো আপনি ক্লাস করলেই, নিয়মিত মনোযোগ দিলেই আপনি কিন্তু এগুলো শিখতে পারবেন এবং ইনশাআল্লাহ এগুলো আপনারা শিখবেন। তো আমরা বেসিক বিষয়টা বুঝলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্টটা বুঝলাম। এবার আমরা আরেকটা জিনিস বুঝবো। হ্যাঁ, এটা মুছে দিলাম। আমরা এই সেন্টেন্স গুলোকে অনুবাদ করব। তার আগে আমাদেরকে আর কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। কি সেটা? আমাদেরকে একটু অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস সম্পর্কে জানতে হবে। অ্যাক্টিভ এবং প্যাসিভ। এখন প্যাসিভ ভয়েস করতে গেলেই আপনাকে টেন্স শিখতে হবে। কারণ আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ করতে যাবেন, প্যাসিভ করতে গেলেই তো আপনার অবজেক্ট লাগবে। তারপর টেন্স অনুসারে তো আপনাকে বি ভার্ব হিসেবে আমি জান নিতে হবে। তার মানে আমাকে টেন্স শিখে ভয়েস শিখতে হবে। আচ্ছা, তো আমরা পরের পেজে গিয়ে দেখি আমাদের সেন্টেন্স গুলো কি কি আছে। আমি সবসময় বলি আপনাকে ইএনজি লার্নিং এর কোর্সে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই। আপনি দু একটা ক্লাস করেন। আপনারা দু একটা ক্লাস করে যদি মনে হয় যে আপনার জীবনে আপনি আমার এই ক্লাসটা অনেক এনজয় করেছেন, তাহলে আপনি যুক্ত হতেই পারেন। এই জন্য বলি আগে ক্লাস করেন, মনোযোগ দিয়ে দেখেন, বোঝেন। এখানে কি বলছে? বৃক্ষ আমাদেরকে পুষ্টির চাহিদা মেটাতে ফল, আসবাবপত্র তৈরির জন্য কাঠ, ঔষধ তৈরির জন্য বাকল, সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য শীতল ছায়া এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত করার জন্য প্রাকৃতিক ঢাল সরবরাহ করে। এই বাক্যটা আপনি অনায়াসে ট্রান্সলেট করতে পারবেন। তার আগে আমার সাথে আলসেমি না করে একটু খাতায় লিখে নেন। আমরা একটা টেন্স সম্পর্কে জানবো আগে। সুন্দর করে লিখবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা আগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে জানবো, তারপর ওই বাক্যে আমরা যাব ইনডেফিনিট টেন্স। কোন রকম আলসেমি করার দরকার নেই। ভাইবেন না যে টেন্স তো অনেক পড়ছে আর কি লিখবো, আরে থাক দেখি কি বুঝায়, এরকম করলে শেখা যাবে না। লিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা এখানে রাইটিং এর প্রয়োজনে যেটুকু দরকার লিখবো, সুন্দর করে লিখেন বর্তমানের কোন ঘটনা অথবা চিরন্তন সত্য অথবা নিয়মিত ঘটনা, মানে যে ঘটনাটা প্রতিনিয়ত ঘটে, অথবা ঐতিহাসিক
বা বৈজ্ঞানিক ভাবে সত্য কোনো একটা ঘটনা, এই টাইপের ঘটনা আপনার হাতে যখনই চলে আসবে, আপনার চোখে ধরা পড়বে, আপনি বুঝে নেবেন সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং তার চেনার উপায় হচ্ছে ওই বাংলা ক্রিয়াটার শেষে নরমালি অন্তস্থ অ, দন্ত ন, ও, ই এগুলো যুক্ত থাকে। তবে আমি এগুলোকে গুরুত্ব দেই না। আমি বলি যে ক্রিয়ার শেষে কি আছে এগুলো দেখার কোনো বিষয় না, বরং বাক্যটা নিজের চোখে ভালো করে দেখে বুঝতে হবে যে এটি কোনো বর্তমানের ঘটনা কিনা, কিংবা এটি চিরন্তন সত্য হওয়ার মতো কোনো বিষয় কিনা, কিংবা আপনাকে মনে রাখতে হবে যে এটি ঐতিহাসিকভাবে বৈজ্ঞানিকভাবে সত্য কোনো ঘটনা কিনা। যদি উত্তর হয় যে হ্যাঁ, তাহলে আপনি বুঝে নেবেন ওর ক্রিয়ার শেষে যা ইচ্ছা থাক ওইটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে বাংলা বাক্য দেখে আপনি বুঝে গেলেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে এখন আপনার ট্রান্সলেট করার পালা, ইংলিশে লেখার পালা। ফ্রি হ্যান্ড রাইটিং মানে কি? আপনাকে তো অনুবাদ করেই লিখতে হবে, অনুবাদ করার পালা। এখন অনুবাদের স্ট্রাকচারটা কি আমরা লিখে নেব। স্ট্রাকচার দুইটা। যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আপনাকে সাবজেক্ট নিতে হবে, তারপরে V1 ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে, এরপরে আপনার অবজেক্ট নিতে হবে। কখনো কখনো যে থাকে তাকে অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলা হয়, সেটা আমরা শিখব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিতে হবে আপনাকে। আর এটা তো জানেন যে যদি নাবোধক করার প্রয়োজন হয়, নাবোধক করার ক্ষেত্রে তো আমরা সাবজেক্টের পরে কি করি? ডু নট অথবা ডাজ নট নেই, তারপরে ভার্ব 1 দিয়ে আমরা অবজেক্ট দিই। আর প্রশ্নবোধক করার ক্ষেত্রে তো আমরা সাবজেক্টের আগে কি করি? ডু ডাজ নেই। শূন্য থেকেই শেখাবো ইনশাল্লাহ, যা দরকার সব। আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমার এই কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে যেন কোনো প্রশ্ন জিজ্ঞেস করার প্রয়োজন না হয় যে স্যার এটা বুঝলাম না। তারপরেও আপনাদের মনে প্রশ্ন আসলে তো জিজ্ঞেস করবেনই, বাট আমার চ্যালেঞ্জটা হলো যে আমাকে যেন ক্লাস থেকে কারো বলার প্রয়োজন না হয় যে এটা বুঝলাম না। তাহলে বুঝেন আমি কতটা বেসিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে অ্যাক্টিভ ভয়েস হলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, আর নাবোধক বাক্য হলে সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট, তারপরে ভার্ব 1 অবজেক্ট হবে। আর প্রশ্নবোধক বাক্যে ডু ডাজ কে সামনে নিব কখন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এবার যদি বাক্যটা প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আপনাকে প্রথমে অবজেক্ট নিয়ে আসতে হবে। তারপর প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের পর একটা বি ভার্ব লাগে, বাট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সেই বি ভার্বটা হবে অ্যামিজার। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে V3 মানে পাস্ট পার্টিসিপল, V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এরপরে ভাবতেছেন কি বাই লিখলাম না, তাই না? আসলে প্যাসিভ হওয়ার জন্য বাই জরুরি কিছু না। প্যাসিভ হওয়ার তিনটা উপাদান জরুরি। প্রথমে অবজেক্ট লাগবে, তারপর টেন্স অনুসারে একটা বি ভার্ব লাগবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো যেহেতু আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমার অবজেক্টের পরে বি ভার্ব অনুসারে আমি অ্যামিজার নিব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে আমার স্ট্রাকচার। আমি জানি অনেকে বাংলা বাক্য দেখে বুঝতে পারেন না যে বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এই জন্য একটু কথা বলবো, মনোযোগ দেন। ধরেন ন্যাচারাল ওয়েতে শেখেন। আমি লিখলাম যে ফ্যানটি বা পাখাটি ঘুরছে। আবার আমি লিখলাম শিহাব ঘুরতেছে। অনেকের কাছে মনে হতে পারে শিহাব ঘুরতেছে এটা অ্যাক্টিভ ভয়েস, আর ফ্যানটি ঘুরছে এটা প্যাসিভ ভয়েস। আসলে কিন্তু তা না, এটাও অ্যাক্টিভ ভয়েস।
প্রশ্ন হতে পারে কেন। আমি যদি এখানে প্রশ্ন করি কি ঘুরতেছে, উত্তর তো হয় ফ্যানটি। আর কি দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট পাওয়া যায়, ওটা কোনো সাংবিধানিক নিয়ম না। এখানে ফ্যান অবজেক্ট না, বরং ফ্যান সাবজেক্টই। এজন্য সাবজেক্ট দিয়ে শুরু হলে অ্যাক্টিভ ভয়েস আর অবজেক্ট দিয়ে শুরু হলে প্যাসিভ ভয়েস, এভাবে চিন্তাও আপনার জন্য ঝামেলা হতে পারে। তাই খুব আরো একটু অন্যভাবে আপনি চিন্তা করবেন। সিম্পলি একটা বাক্য দেখে আপনি ভাববেন যে সাবজেক্টের জায়গায় যিনি বসে আছেন সে নিজেই কাজটা করতেছে নাকি তাকে দিয়ে করানো হচ্ছে। যদি মনে হয় যে না নিজেই করতেছে তাহলে অ্যাক্টিভ, আর যদি মনে হয় যে কারো দ্বারা করানো হচ্ছে তাহলে প্যাসিভ হবে। তো ফ্যান তো নিজেই ঘুরতেছে, তো অ্যাক্টিভ। এখন যদি আমি বাক্যটাকে একটু ঘুরাই বলি যে ফ্যানকে ঘুরানো হচ্ছে, ফ্যানটিকে ঘুরানো হচ্ছে, তাহলে বাক্য দেখেই কিন্তু বুঝতে পারছেন যে ফ্যানটিকে ঘুরানো হচ্ছে। তাহলে বাক্য দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে নিশ্চয় কারো দ্বারা ঘুরানো হচ্ছে, সুতরাং এটা হবে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা বাক্য দেখেই বুঝে নিব, যদি কাজটা সে নিজেই করে তাহলে অ্যাক্টিভ ভয়েস হবে, আর যদি মনে হয় যে কারো দ্বারা করা হচ্ছে তাহলে আমরা বুঝে নিব সেটা হলো প্যাসিভ ভয়েস। যেমন শিহাব ঘুরতেছে, এটা অ্যাক্টিভ। এখন যদি বলি শিহাবকে ঘোরানো হচ্ছে, ওটা প্যাসিভ হয়ে যাবে। আচ্ছা, এবার আপনারা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে অ্যাক্টিভ নাকি প্যাসিভ লিখবেন। আমি কিছু বাক্য লিখবো, আপনারা লিখবেন সেটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ওকে, শুরু হলো তাহলে। আমি লিখলাম কাঠ দিয়ে চেয়ার তৈরি হয়। আপনারা লিখবেন প্লিজ, আমি দেখবো সবার কমেন্ট, চ্যাট বক্সে দেখবো আমি কমেন্ট বক্সে। অ্যাক্টিভ নাকি প্যাসিভ লিখেন। কাঠ দিয়ে চেয়ার তৈরি হয়, এটা একটা বাক্য। এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? সাবাস 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 সাবাস, ভালো লাগতেছে যে সবাই বুঝতেছেন যে এটা প্যাসিভ। গুড। এবার যদি বলি যে আমরা কাঠ দিয়ে চেয়ার তৈরি করি, তৈরি করি, এটা কোন ভয়েস হবে? বাহ, চমৎকার, সবাই লিখতেছে অ্যাক্টিভ ভয়েস। তো আমার ভালো লাগতেছে যে আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে হয়তো শুনতেছেন, না হলে এলোমেলো হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে এভাবে আমরা সেন্টেন্স দেখে বুঝে নিব সেটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ইনশাআল্লাহ আরো আলোচনা আছে, সেখানে আরো বুঝবেন। তাহলে আমরা এখানে কি বুঝলাম মনোযোগ দিয়ে আরেকবার। যখন কোনো বাক্য পড়ে আমাদের মনে হবে যে বর্তমানের কোনো ঘটনা কিংবা চিরন্তন কোনো সত্য কিংবা নিয়মিত কোনো ঘটনা বা ঐতিহাসিকভাবে বা বৈজ্ঞানিকভাবে এটা সত্য কথা, সেগুলো প্রেজেন্ট ইনফিনিট টেন্স। যা আমি যদি বলি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, হ্যাঁ, বৈজ্ঞানিকভাবে সত্য কথা, তাহলে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস হলে সাবজেক্ট V1 অবজেক্ট নেবেন, প্যাসিভ হলে আগে অবজেক্ট তারপরে অ্যামিজার তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এই তাবিজটুকু আপনাকে গলায় না ঝুরালেও স্মৃতিতে রাখতে হবে। বলবেন ভুলে যাই, তো ভুলে যাবেন স্বাভাবিক। একটা মানুষের সাথে আপনি 2 বছর আগে দেখা করছেন, তার সাথে আপনার ফোনে কথা নাই, দেখা নাই, তার নাম ধরে আপনি ডাকেন না, আপনি তো ভুলে যাবেনই। এটা মানুষকে ভুলে যাবেন। এ তো ভাই আমাদের না, আমরা তো বাঙালি, এ তো হলো ইংরেজি। তো আপনি ভিন্ন একটা জাতির ভাষাকে জীবনে একবার দেখলেন, তারপর রিভাইজ করলেন না, বারবার দেখা হলো না, কথা হলো না, রিলেশন টিকবে? কখনোই টিকবে না। মাঝে মাঝে দেখতে হবে এগুলো। তো চলেন আমরা এইটুকুর আলোকে এখানে তাহলে আমরা এই বাক্যটাকে এবার সমাধান করে দেখি যা আছে। এই বাক্যটা যত কঠিন মনে হচ্ছে আপনার দেখা, এই বাক্যটা ততটাই সহজ হবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিবেন শুধু। আমি বলেছিলাম যে ট্রান্সলেট করতে গেলে সবার আগে আমরা বাক্যের ভার্ব খুঁজে বের করব, এবং তাই করব। বৃক্ষ আমাদেরকে পুষ্টির চাহিদা মেটাতে, এটা একটা ভার্ব, কিন্তু ভার্বটা অসম্পূর্ণ, তাই এটা আমরা নিব না, আমরা সম্পূর্ণ ভার্ব খুঁজবো। ফল আসবাবপত্র তৈরির জন্য কাঠ, ঔষধ তৈরির জন্য বাকল, আর সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য শীতল ছায়া, এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত করার জন্য প্রাকৃতিক ঢাল সরবরাহ করে। তাহলে বুঝতেই পারছেন এখানে ভার্বটা হলো সরবরাহ করে।
ভার্ব, ঠান্ডা মাথায়, তাড়াহুড়ার কিচ্ছু নাই। ভার্বটাকে আমি প্রশ্ন করব যে এই সরবরাহ করার কাজটা মূলত কে করে। উত্তর আমরা পাইলাম যে বৃক্ষ। তাহলে বৃক্ষ এখানে আমার সাবজেক্ট। ওকে, বৃক্ষ সরবরাহ যে করে, কাকে সরবরাহ করে? উত্তর হলো আমাদেরকে। এটা হলো আমার অবজেক্ট। এখন যদি বলি কি সরবরাহ করে, তাহলে উত্তর আসে পুষ্টির চাহিদা মেটাতে ফল। তার মানে এটাও একটা অবজেক্ট। কেন? কারণ ওই যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আমি প্রশ্ন করছি কাকে সরবরাহ করে, আমাদেরকে, তার মানে এটা একটা অবজেক্ট। এটা একটা অবজেক্ট। অবজেক্ট ওয়ান হলো কি সরবরাহ করে, উত্তর হলো পুষ্টির চাহিদা মেটাতে ফল, এটাও একটা অবজেক্ট। আরো কি সরবরাহ করে, উত্তর হলো আসবাবপত্র তৈরির জন্য কাঠ, তার মানে এটাও একটা অবজেক্ট। এরকম অবজেক্ট 100টাও থাকতে পারে, বিষয় না। আরো কি সরবরাহ করে, ঔষধ তৈরির জন্য বাকল, এটাও একটা অবজেক্ট। আরো কি সরবরাহ করে, সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য শীতল ছায়া, তার মানে এটা হলো আরেকটা অবজেক্ট। আরো কি সরবরাহ করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত করার জন্য প্রাকৃতিক ঢাল, এটাও একটা অবজেক্ট। অবজেক্ট কয়টা হলো? 6টা হলো। এরকম 600 অবজেক্ট থাকলেও আপনার কি টেনশনের কিছু আছে? নাই তো। আপনি একটা একটা করে লিখবেন, প্যারা নিবেন না। তাহলে আপনার এই বাক্যে আমরা যেটা বুঝলাম, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এগুলো নাই। ওকে, না থাকলে নাই। এখন যেহেতু সরাসরি বৃক্ষই সরবরাহ করে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা সাবজেক্ট নিব। তার আগে আমি টেন্স বুঝবো। সরবরাহ করে বৃক্ষ, এগুলো তো আজকের কথা না, সবসময় তো দেয়। তার মানে যারা সবসময় ঘটে সেটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুসারে, আচ্ছা আসবে বোর্ড আবারও, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুসারে আমাকে সাবজেক্ট নিতে হবে, তারপর আমাকে ভার্ব নিতে হবে, এরপর আমাকে কি নিতে হবে? অবজেক্ট নিতে হবে। এখন যেহেতু বৃক্ষ সরাসরি এগুলো আমাদেরকে সরবরাহ করে, তার মানে এটা প্যাসিভ ভয়েস না, বরং এটা হলো আমার অ্যাক্টিভ ভয়েস। এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা আগে সাবজেক্ট নিব, তারপর ভার্ব নিব, এরপর আমার যতগুলো অবজেক্ট আছে আমি সব নিব। যতগুলো অবজেক্ট থাকে আমি সবই নিব। আচ্ছা, তাহলে আমার সাবজেক্ট নিলাম আমি বৃক্ষ থেকে ট্রিজ। ভার্ব কি? সরবরাহ করে, প্রোভাইড, সরবরাহ করে। কাকে? আমাদেরকে। আমি প্রথম অবজেক্ট আগে নিলাম আস। এবার একটা একটা করে আসেন। প্রথম অবজেক্ট আগে নেই। প্রথম অবজেক্টটা কি? পুষ্টির চাহিদা মেটাতে ফল। কিন্তু দেখেন ভাই, আমাদেরকে, এটাও একটা অবজেক্ট, এটাও কিন্তু একটা অবজেক্ট, বাট এই অবজেক্টটা সাইজে বড়। মনে রাখবেন, যে কোনো কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। মানে হলো কয়েকটা শব্দ মিলে যখন সাবজেক্ট গঠিত হবে বা কয়েকটা শব্দ মিলে অবজেক্ট গঠিত হবে, সেটা কিন্তু একটা ফ্রেজের কাজ করে। আর যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে আমি আগে ফল লিখব। ফলের ইংলিশ তো সবাই জানি ফ্রুট, কিন্তু আমি দেখেন এখানে লিখবো ফ্রুটস। প্রশ্ন হলো কেন? আসলে কোন কমন নাউন যদি আপনি বাক্যে ব্যবহার করেন, তাকে হয় প্লুরাল মুডে ব্যবহার করতে হয়, অথবা তার সামনে কোনো আর্টিকেল ব্যবহার করতে হয়। এটা সাধারণ একটা নিয়ম। এজন্য ফ্রুট না লিখে ফ্রুটস লিখতে হবে। আরো বুঝবেন কিছুক্ষণ পরে। ফলের ইংলিশ লিখছি। এবার কি? মেটা পে। আমরা জানলাম ক্রিয়ার সাথে তে থাকলে টু হয়, তো আমি লিখলাম টু মিট, মেটাতে। আচ্ছা, এবার চাহিদার ইংলিশ কি? ডিমান্ড, তো দা ডিমান্ড। এবার এই যে র এর ইংলিশ কি? অব। এবার পুষ্টির ইংলিশ কি? নিউট্রিশন। ওকে, তাহলে আমার একটা অবজেক্ট হয়েছে কিন্তু, হ্যাঁ, পেছন দিক থেকে লিখলাম। প্রথমে ফল, তারপর মেটাতে টু মিট,
তারপর চাহিদা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে চাহিদার জিনিস তো ডিমান্ড, আপনি দা দিলেন কেন? এখানে নির্দিষ্ট করে বলছে যে একটা পুষ্টির চাহিদা। চাহিদা তো অনেক থাকতে পারে, যেহেতু নির্দিষ্ট করে স্পষ্ট করে বলছে পুষ্টির চাহিদা, তাই দ্য ডিমান্ড অফ নিউট্রিশন। একটা অবজেক্ট আমার হলো, কমা চিহ্ন দিই। এবার আমার আরো একটা অবজেক্ট, আরো কি সরবরাহ করে? আসবাবপত্র তৈরির জন্য কাঠ। এটাও আমি লিখবো পেছন দিক থেকে। আমার পেছনের শব্দটা কি? কাঠ। কাঠের ইংলিশ কি? উড। এটা আবার উডস লেখা যাবে না, কারণ উড হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। আচ্ছা, উড দিলাম। এবার জন্যর ইংলিশ কি বলেন? ফর। তো আমি লিখছি ফর। এবার তৈরি করার ইংলিশ কি? মেক। তো ফরের পর তো ভার্বের সাথে আইএনজি হয়, হ্যাঁ, টু বাদে অন্যান্য প্রেপোজিশন গুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে ফর মেকিং। এবার কি? আসবাবপত্র মানে ফার্নিচার, তো আমি দিলাম ফার্নিচার। এটাও হলো। এবার ঔষধ তৈরির জন্য বাকল, এটাও আমাকে পেছন দিক থেকে লিখতে হবে। তো বাকলের ইংলিশ আমি আগে লিখলাম বার্ক। বাকলও আনকাউন্টেবল নাউন, হ্যাঁ, গাছটা কাউন্টেবল নাউন। ওকে, বার্ক লিখলাম, বাকল। এবার জন্যর ইংলিশ কি? ফর। এবার কি? তৈরির ইংলিশ কি? মেক। মেক থেকে কি হবে? মেকিং। ঔষধের ইংলিশ কি? মেডিসিন। ধৈর্য নিয়ে ধীরে ধীরে লিখবেন, এভাবে ইনশাল্লাহ আমি রেডি করব। হ্যাঁ, যদি ধৈর্যটুকু ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনারা এমন জায়গায় যাবেন অ্যাডভান্স লেভেলে, আপনার নিজে অবাক হবে আমি কি ছিলাম, আমি কোথায় আসলাম। বাট সময় লাগবে ভাই। একটা ক্লাসে 5 মিনিটে হিরো হয়ে যাব, জিরো থেকে হিরো, অসম্ভব। এগুলো ফালতু আলাপ। কেউ যদি বলে যে তোমার আমার একটা ক্লাস করলে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবা, ভুয়া, কখনো সম্ভব। তো এটা হয়ে গেল। এবার কমা চিহ্ন দিলাম, মার্ক ফর মেকিং মেডিসিন, এটা হলো। এবার কি বলছে? সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য শীতল ছায়া। এবার এই অবজেক্টটা নিব। আমরা ধারাবাহিকভাবে একটা, দুইটা, তিনটা, চারটা নিচ্ছি। আমার পেছনের শব্দটা কি আছে বলেন? শীতল ছায়া। আচ্ছা, এখন শীতল মানে কি? ঠান্ডা। একটু পরে শীতল মানে কি? ঠান্ডা। তাহলে আমি লিখতে পারি কুল। এখন বলতে পারেন ভাই কোল্ড মানেও তো ঠান্ডা। আসলে যে ঠান্ডাটা আমাদেরকে কষ্ট দেয় আমরা সেটাকে বলি কোল্ড, আর যে ঠান্ডাটা আমাদেরকে আরাম দেয় আমরা সেটাকে বলি কি? কুল। তো এখানে কুল দিলাম। দেই, অনেক ওয়ার্ডের ব্যাপার আছে, আমরা শিখবো সেগুলো। কুল দিলাম, ঠান্ডা। শীতল। এবার কি? ছায়া। ছায়ার ইংলিশ কি? শ্যাডো। দিলাম শ্যাডো। ওকে, এবার জন্যর ইংলিশ কি দিলাম? ফর। এবার বাঁচানোর ইংলিশ কি? সেভ। কিন্তু ফর থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, তাই কি হলো? সেভিং। এবার থেকের ইংলিশ কি? ফ্রম। এবার সূর্যের তাপ, তাপের ইংলিশ কি? হিট। যেহেতু নির্দিষ্ট করে সূর্যের তাপ, তাই দা হিট অফ দা সান। সূর্যের সামনে তো দা বসেই, এটাও হলো। এবার বলছে এবং এন্ড। প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত করার জন্য প্রাকৃতিক ঢাল সরবরাহ করে। তাহলে আগে আমাকে লিখতে হবে প্রাকৃতিক ঢাল। খেয়াল করে যান, প্রাকৃতিকের ইংলিশ কি? ন্যাচারাল। আর ঢালের জন্য ধরে আমি দিলাম শিল্ড। শিল্ড যেহেতু কমন নাউন, এটাকে প্লুরাল করতে হবে, তাই শিল্ডস। প্রাকৃতিক ঢাল হলো। আবার জন্যর ইংলিশ কি দিলাম? ফর, জন্য। এবার সুরক্ষিত করার ইংলিশ কি? সিকিউর বা প্রোটেক্ট। তো আমি দিলাম প্রোটেক্ট বা সিকিউর, যাই দেই আইএনজি যুক্ত হবে, প্রোটেক্টিং। এবার থেকের ইংলিশ কি? ফ্রম। কই থেকে? প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্লামিটিস। দেখেন কঠিন কিন্তু ছিল না। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, প্রোভাইড ব্যবহার করলে অবজেক্টের পরে উইথ দিতে হয়, প্রোভাইড উইথ, তাই উইথটা বসাইলাম। আচ্ছা,
তো আমরা কি করছি, মোটামুটি একটা বাক্য লিখছি। দেখি কি লিখছি। ট্রিজ প্রোভাইড আস উইথ ফ্রুটস টু মিট দ্য ডিমান্ড অফ নিউট্রিশন, উড ফর মেকিং ফার্নিচার, bark for making medicine, cool shadow for saving from the heat of the sun, and natural shades for protecting from natural calamities. এখানে একটা মজার বিষয় আছে, আমি সেটা দেখাবো, বাট আমি বলবো আপনাদেরকে আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আগে, তারপর কাজ আসবে। এখানে কিছু আমি ইচ্ছা করেই কিছু ভুল করেছি, সেই ভুলগুলো কেন করলাম আর তার সঠিকটা কি আমরা লিখবো পরে। সরি, হ্যাঁ রেকর্ড দিব, বাট একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, এবার আমার কথা শোনেন। আমরা যে বাক্যটা লিখেছি দেখেন মোটেও কঠিন ছিল না, কিন্তু একটু চ্যাট বক্সে লিখবেন বাক্যটা কি বুঝতে আপনাদের কষ্ট হয়েছে, আপনারা কি ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে 2-4 জন জানান তো, আমি একটু আপনাদের অনুভূতি শুনি। এটা কি বুঝতে ইজি ছিল নাকি ডিফিকাল্ট ছিল? আপনি একটু চ্যাট বক্স কমেন্টসে লিখেন ইজি অর ডিফিকাল্ট কোনটা। ওকে, ইজি ছিল, মাশাআল্লাহ, গুড। ওকে, বুঝতে পারছি। তো এখন আসল কথায় আসি আমরা। থ্যাংক ইউ। এভাবে একটু রেসপন্স করলে ক্লাস করে মজা পাওয়া যায়। এবার আসেন গ্রামার রুলস কতটা দরকার সেটা একটু বুঝি। এই বাক্যটা দেখতে নাদুস নুদুস হলেও, সুন্দর হলেও এই বাক্যের বেশ কিছু ভুল আছে। কি বলেন, কিসের ভুল আছে? তো কেমন ভুল? ভুল হচ্ছে একটা কাজ করার পেছনে উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভের প্রয়োগ করতে হয়। মানে কি, ধরেন আমি একটা বাক্য বললাম যে আমি এখানে শেখার জন্য আসি, তো আমি সাদা মনের ইংলিশ লিখে দিলাম আই কাম হিয়ার, জন্য ইংলিশ কি দিলাম ফর লার্নিং। আপনার সাদা মনে কাদা নাই, ঠিক আছে, বাট এই বাক্য হয়নি, ভুল হয়েছে এটা। কেন? কারণ আপনার এখানে আসার উদ্দেশ্য হলো কিছু শেখা, তাই আপনাকে ইনফিনিটিভের প্রয়োগ করতে হবে। আই কাম হিয়ার টু লার্ন লিখতে হবে আপনাকে, তাহলে গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কারেক্ট হবে। অথচ দেখেন এই বাক্য দেখে মনে হচ্ছে ঠিকই তো আছে, বাট ঠিক নাই। দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই আপনাকে গ্রামারের রুলস অবজ্ঞা করার কোনো সুযোগ নেই যদি আপনি সেন্টেন্স কারেক্ট করতে চান। তো এই বাক্যের প্রবলেমগুলো কি দেখেন, প্লিজ প্রোভাইড আস উইথ ফুডস টু মিট দ্য ডিমান্ড অফ নিউট্রিশন, ঠিক আছে। এরপর আমাদেরকে উড দেয়, কাঠ সরবরাহ করে বৃক্ষ। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আসবাবপত্র তৈরি করার জন্য, এটাই উদ্দেশ্য। উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভের প্রয়োগ করা উচিত। এখানে ফর না লিখে আপনার লেখা উচিত টু মেক ফার্নিচার। তাহলে ফর মেকিং কে কাইটা দিলাম কি টু মেক, তাহলে গ্রামাটিক্যালি বাক্যটা কারেক্ট হলো। কারণ বৃক্ষ কাঠ সরবরাহ করার উদ্দেশ্য হলো আসবাবপত্র তৈরি করা। একই রকম ভাবে বার্ক ফর মেকিং মেডিসিন, ফর মেকিং না, এখানে হবে টু মেক মেডিসিন। কুল শ্যাডো ফর সেভিং, নো, এখানে হবে টু সেভ from the heat of the sun, and natural shades for protecting, একদমই না, to protect from natural calamities। এখন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট। এতক্ষণ ভুল ছিল, কিন্তু মনে হয়েছিল ভুল হয়নি। খেলাটা এইখানেই। তাহলে প্রশ্ন হতে পারে আপনার যে আপনি এই ভুলটা কেন লিখলেন? দিস ইজ মাই মেথড। আমি যদি আপনাকে প্রথমেই টু মেক বুঝাইতে যাইতাম, ইনফিনিটিভ বুঝাইতে যাইতাম,
আপনি যত সহজে ধরছিলেন এত সহজে জিনিসটা ধরতে পারতেন না। খেয়াল করে দেখেন। আর এখন কিন্তু আপনি ইজিলি আপনার ভুলটা ধরতে পারতেছেন এবং আপনার রিসিভ করতেও ভালো লাগতেছে। খেয়াল করে দেখেন, ভালো লাগতেছে কিন্তু। এটাই মেথড ভাই। শুধু বই পড়লেই সব শেখা যাবে না, মেন্টর লাগবে এবং সেই মেন্টর মন মতো হইতে হবে, তাহলে আপনি শিখবেন। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? প্লিজ প্রোভাইড আস উইথ ফ্রুটস টু মিট দ্য ডিমান্ড অফ নিউট্রিশন, উড টু মেক ফার্নিচার, বার্ক টু মেক মেডিসিন, কুল শ্যাডো টু সেভ ফ্রম দ্য হিট অফ দ্য সান, অ্যান্ড ন্যাচারাল শিল্ড টু প্রোটেক্ট ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস। এটা হয়ে গেছে। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আগে রাখেন, কাজ আছে। এবার আমরা এই বাক্যটাকে আর একভাবে অনুবাদ করব। এটা কিন্তু এখন কারেক্ট, হ্যাঁ, এখন আর কোনো লুকোচুরি নাই, এখন এটা কারেক্ট সেন্টেন্স। আরেকভাবে মানে কি? অনুবাদ কখনো শব্দ গুনে গুনে হয় না, অনুবাদ হচ্ছে ভাবে হয়, যাকে বলি ভাবানুবাদ। মানে কি? মানে হলো আপনি একটা বাংলা বাক্যকে যখন ট্রান্সলেট করবেন ইংলিশে, কখনোই প্রতিটা শব্দের ইংলিশ খুঁজতে যাবেন না। আপনার কাজ হলো এমন ভাবে ইংলিশটা লেখা যেন ওই বাক্যে যেসব ঘটনার বর্ণনা দিয়েছে সেই ঘটনাগুলো বাক্যে থাকে। উপস্থাপন আপনার মতো হলে কোনো সমস্যা নেই, এটাই ভাবানুবাদ। যেমন খেয়াল করেন, প্লিজ প্রোভাইড আস উইথ ফ্রুটস টু মিট দ্য ডিমান্ড অফ নিউট্রিশন, যার অর্থ হলো পুষ্টির চাহিদা মেটাতে ফল, তাই না? আমি দেখেন এবার কি করি, আমি এটা এইভাবে লিখতে পারি, এই যে টু মিট দ্য ডিমান্ড, এটা না লিখে আমি শুধু লিখব ফর, ফ্রুটস ফর নিউট্রিশন। আরেকবার লিখে দিই, তাহলে কাটাকাটি হয়ে যাচ্ছে। আমি এই বাক্যটা এখন আরেকভাবে লিখতে পারি, সেটা দেখাবো আর কি। প্রথমে আমি সাবজেক্ট নিব, সাবজেক্ট আমার ট্রিস, ভার্ব প্রোভাইড, অবজেক্ট আস আমাদেরকে, তারপর তো উইথ হবে। এখন আরো অবজেক্ট আছে, কি কি সরবরাহ করে? পুষ্টির চাহিদা মেটাতে ফল। আমি ছোট্ট করে লিখলাম ফ্রুটস ফর নিউট্রিশন। হয়ে গেছে, এইটুকুতেই বোঝা যাচ্ছে এই কথাটা বলছে। ফ্রুটস ফর নিউট্রিশন মানে কি? পুষ্টির জন্য ফল। এটা মানেই ভাই পুষ্টির চাহিদা মেটাতে ফল, একই কথা। পরে কি আছে? আসবাবপত্র তৈরির জন্য কাঠ, আমি পেছন থেকে লিখব উড ফর ফার্নিচার। এটা বললেই বুঝাবে যে আসবাবপত্র তৈরির জন্য কাঠ। ঔষধ তৈরির জন্য বাকল, বার্ক ফর মেডিসিন। এখন বলতে পারেন যে আপনি এখন ফর দিচ্ছেন কেন, টু দিলেন না কেন? ভাই টু তো হয় তখন যখন ভার্ব থাকে, এটা তার ভার্ব না, তাই ফর। এবার কি আছে? সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য শীতল ছায়া। সহজকে লিখবো যে শ্যাডো। বলতেছেন কি বলেন ভাই, কুল দিলেন না? ভাই ছায়া শীতলই হয়, ছায়া কখনো গরম হয় না, তাই কুলের দরকার নেই। তাহলে শ্যাডো এখন কিসের জন্য ছায়া দেয়? সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য, তাই না? বাঁচানোর ইংলিশ সেভ দিয়ে তো আমি একটু আগে দেখাইছি, বাট এখন দেখেন কি লিখবো, শ্যাডো এগেইনস্ট দ্য সান। কি বোঝাচ্ছে? এগেইনস্ট মানে কি? বিপরীতে। তাহলে সূর্যের বিপরীতে ছায়া, এমনি বোঝা যায় যে সূর্য থেকে বাঁচানোর জন্য ছায়া। তাই বলে ভাই আপনি এতগুলো শব্দ বাদ দিবেন? দেয়া যাবে, দেয়া যাবে। কেন যাবে একটু পরে বুঝবেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত করার জন্য প্রাকৃতিক ঢাল, and natural shields against natural calamities. আপনি চাইলে লিখতে পারেন টু সেভ আস, আমি লিখলাম না। বাক্যটা কি হলো? Please provide us with fruits for nutrition, wood for furniture,
বুক ফর মেডিসিন, শ্যাডো এগেইনস্ট দ্য সান অ্যান্ড ন্যাচারাল শিল্ডস এগেইনস্ট ন্যাচারাল ক্যালামিটিস। এবার আমরা একটা জরিপ করব, আপনারা আমাকে চ্যাট বক্সে লিখবেন এর আগের বাক্য বনাম এই বাক্য কোন বাক্যটি স্মার্টার, 1 অর 2। এটা হলো নাম্বার 2, আগেরটা ছিল নাম্বার 1। আপনারা আমাকে চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে লিখেন আপনার মতো করে যে কোনটা আপনার কাছে স্মার্টার লাগতেছে। আপনাদের মনের কথা লিখবেন, আমার কথা আলোকে না। ওকে, আমি সবার রেসপন্স পাচ্ছি না। যারা 2 লিখতে পারতেছেন না তারা 1 লিখেন, সমস্যা নেই, বাট কিছু একটা লিখবেন প্লিজ। ওকে ফাইন, last one is smarter. Okay, thank you. So if the last one is smarter than the previous one, I must recommend you that prefer thematic translation, not word based translation. শব্দকেন্দ্রিক অনুবাদ না, ভাবানুবাদকে আমি প্রেফার করব। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, আপনারে এই ভাবানুবাদ শেখার জন্য আগে শাব্দিক অনুবাদে দক্ষ হতে হবে, তবেই আপনার মাথায় এটা কাজ করবে। ভাবেন, আমি আপনাকে এই একটা বাক্য কয়বার লিখাইছি? 3 বার। প্রথমবার লিখার পর কারেকশন করে দ্বিতীয়বার ছোট করে তৃতীয়বার, এবং ফাইনালি তৃতীয় সেন্টেন্সটা আপনার ভালো লেগেছে। ভাবেন তো, যদি আমি প্রথম দ্বিতীয় বাক্য না লিখে এই তৃতীয় সেন্টেন্সটি সরাসরি লিখতাম, আপনি কিন্তু বুঝতে পারতেন না। বুঝতে পারলেও আপনার মনে একটু কেমন কেমন করতো যে এগুলো বাদ দিল কেন। সো দিস ইজ মেথড, এটাই মেথড। আপনি একজন শিক্ষকের কাছে যাবেন তার এই এক্সপেরিয়েন্সটুকু নেয়ার জন্য, এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই সস্তা আলহামদুলিল্লাহ। এই জন্যই বললাম যে আমাদের বাংলাদেশের টিচারদেরকে আপনারা গালিগালা যাই করেন না কেন, আপনারা খেয়াল করবেন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের শিক্ষকরা যথেষ্ট উদার। আপনি ভাবছেন ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো একটা কোর্স আপনি শেষ করবেন, স্মুথলি আপনি ইংলিশে লিখবেন, কোর্স ফি মাত্র কত? 1500 টাকা। আমি জানি এর থেকে অনেকে কমে করায় আরো, বাস আপনি একটু ফিল করেন, আপনি আপনার শৈশবে ফিরে যান, যেখানে আপনি টানা 6 মাস জুড়ে এক টিচারের কাছে টেন্স পড়েছিলেন, মাসে কয় টাকা করে দিয়ে। আপনারা যারা ক্লাস করতেছেন আমার মনে হয় আপনারা 200 টাকার নিচে পড়েন নাই, বাট আমি পড়ছিলাম আরো অনেক কমে। অথচ আমরা এই 2025 সালে এসেও চেষ্টা করি কত কমে কোর্স করা যায়, কোথায় 100 টাকা 200 টাকা হয়। যদি আমাকে বুঝান যে আমার আর্থিক সমস্যা তাই খুঁজি, আমি কখনোই বিশ্বাস করব না। আমি। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে আমরা আর্থিক সক্ষমতার চেয়েও সস্তাটা বেশি খুঁজি। তার মানে সস্তা কিছু মানেই যে সবসময় খারাপ, ব্যাপারটা কিন্তু তেমন নাও হইতে পারে। আমি বুঝাচ্ছি যে আপনি শিখবেন একটা জিনিস, তার ন্যূনতম একটা কোয়ালিটি তো থাকতে হবে ভাই। তাহলে আপনি এই কোর্স করে লাভ কি? সময় নষ্ট। যাই হোক, প্রসঙ্গটা আমি নিয়ে আসলাম এজন্য যে যারা ইএনজি লার্নিং কে ভরসা করেন, ইনশাআল্লাহ আশা করি কোর্সে যুক্ত হওয়ার পর আপনাদের কখনো মনে হবে না যে আপনি লস হয়েছে আপনার, বরং আপনার মনে হবে যে ইএনজি লার্নিং আপনার কাছ থেকে যে কোর্স ফি নিয়েছে তার থেকে আরো 2 গুণ বেশি ডিজার্ভ করে। এটা আপনাদের মনে হবে, হয়তো স্বীকার করবেন না, বাট মনে হবে আশা করি। ওকে, তাহলে আমরা বাসায় চেষ্টা করার সময় আগে শাব্দিক অনুবাদ করব, তারপর আমরা সেটাকে নিজের মনের মাধুরী মিশিয়ে ভাবানুবাদ করব। মনে রাখবেন, অনুবাদ একটা আর্ট, রাইটিং একটা আর্ট, একটা শিল্প। হ্যাঁ, এটা হাতে গোনা নিয়ম দিয়ে হয় না, এটা নিজের মনের মাধুরী মিশিয়ে লিখতে হয়, তবে ব্যাকরণ দিক থেকে সঠিক হতে হবে। চলেন আমরা এই বাক্যটা এবার দেখি। এ বাক্যে কি বলা আছে? নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে বাংলাদেশের
পল্লী অঞ্চলগুলোতে নৈশ বিদ্যালয় চালু করা হয়। কথা সত্য তো? নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে নৈশ বিদ্যালয় চালু করা হয়, কথা সত্য। এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে প্রথমে আমরা টেন্স ধরে ফেললাম। এবার আমার দেখার বিষয়টা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তো আমরা দেখতেছি নৈশ বিদ্যালয় তো আপনা আপনি চালু হয় না, কারো দ্বারাই হয়, নিশ্চয় এটা প্যাসিভই হবে। এটা প্যাসিভ হবে। আচ্ছা, তো যদি প্যাসিভ হয়, একদিকে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আবার প্যাসিভ। আমরা একটু আগে স্ট্রাকচার লিখেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ করতে গেলে প্রথমে অবজেক্ট নিতে হয়, নিশ্চয় মনে আছে আপনাদের। অবজেক্ট নিতে হয়, অবজেক্টের পরে বি ভার্ব হিসেবে এম, ইজ, আর নিতে হয়, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আপনার প্যাসিভ কোনো সেন্টেন্সকে অনুবাদ করতে গেলে আপনার দায়িত্ব হচ্ছে আগে এই তিনটা জিনিস বসানো, তারপর আপনি অন্য কিছু ভাববেন। ঠিক আছে, তাই করি। আগে অবজেক্ট নেই, কিন্তু অবজেক্ট খুঁজতে গেলে তো ভার্ব খুঁজতে হবে। তার ভার্ব কোনটা? ভার্ব হলো চালু করা হয়, এটা আমার ভার্ব। ওকে, আমি ভার্বকে প্রশ্ন করব কে চালু করে? উত্তর নাই এখানে। দেখেন কে চালু করে বলা নাই, তার মানে কি সাবজেক্ট নেই। ওকে, সাবজেক্ট নাই, নেই সমস্যা নেই, অবজেক্ট তো থাকতে পারে। কি চালু করা হয়? কি? উত্তর হলো নৈশ বিদ্যালয়। এটা হলো আমার অবজেক্ট। তাহলে আমার অবজেক্ট আছে, ভার্ব আছে। বাকিগুলো কি? আমি যদি বলি কেন চালু করা হয়, উত্তর হলো নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে, এটা হলো রিজন। কোথায় চালু করা হয়? বাংলাদেশের পল্লী অঞ্চলগুলোতে, এটা হচ্ছে প্লেস। ওকে, তো আমার যেহেতু এখানে সাবজেক্ট নেই, এটা প্যাসিভ ভয়েস, তাহলে তো আমাকে অবজেক্ট দিয়ে শুরু করতে হবে, তাই না? তাহলে আমার অবজেক্ট কে যেন? নৈশ বিদ্যালয়, রাতে যে বিদ্যালয়টা হয়। আপনি নাইট স্কুলও বলতে পারেন, ইভিনিং স্কুলও বলতে পারেন। আচ্ছা, তো ধরেন আমি লিখে দিলাম যে ইভিনিং স্কুল। খেয়াল করেন, ইভিনিং স্কুল। কিন্তু স্কুল তো একটা কমন নাউন। কমন নাউনকে কখনো এরকম একা একা ব্যবহার করা যাবে না, হয় তাকে প্লুরাল নাম্বার করতে হবে, অথবা তার সামনে কোনো আর্টিকেল বা ডিটারমিনার বসাতে হবে। নরমালি এটাই সাধারণ নিয়ম। আচ্ছা, তাহলে আমি ইভিনিং স্কুলস লিখলাম। খেয়াল করে যান, এটা আমার কোন টেন্স ছিল? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে আগে অবজেক্ট নিতে হয়, নিলাম। তারপর আমার কি নিতে হবে? বি ভার্ব, এম, ইজ, আর। যেহেতু স্কুলস, তাহলে আর নিতে হবে, তো নিলাম আর। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। চালু করার ইংলিশ কি? অনেক কিছু হতে পারে। আপনি সেট মানেও চালু করা হতে পারে, এস্টাবলিশ মানেও চালু করা, ইন্ট্রোডিউস মানেও চালু করা, স্টার্ট মানেও চালু করা। আপনার যেটা ভালো লাগে আপনি লিখেন। তো ধরেন আমি এস্টাবলিশ লিখলাম, স্কুল প্রতিষ্ঠা করা হয়, তো দিলাম এস্টাবলিশড। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই এস্টাবলিশড। খেয়াল করছেন? হয়ে গেছে। কিন্তু এটা আমার প্রিন্সিপাল ক্লোজ। কেমন করে বুঝবেন? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের অবজেক্ট, বি ভার্ব আর ভি3, এইটুকু নিয়েই আপনার গঠিত হয় প্রিন্সিপাল ক্লোজ বা বাক্যের মূল অংশটা। তো আমি মূল অংশ লেখা শেষ করছি। এখন আমার পালা কি বলেন তো? এখন আমার পালা হচ্ছে আমি ম্যানার নিব, তারপর প্লেস নিব, এরপর টাইম নিব, এরপর রিজন নিব। কিন্তু আমার এই বাক্যে তো মনে হয় ম্যানার নাই। আছে? দেখেন নাই। আমি যদি বলি কিভাবে চালু করা হয়, বলা নেই, তারপর ম্যানার নেই। ওকে ফাইন, তাহলে ম্যানার নিব না। ম্যানারের পরেরটা দিয়ে শুরু করেন, কে আছে? প্লেস। ওকে, তাহলে আমার প্লেসটা কোথায়? কোথায় চালু করা হয়? বাংলাদেশের পল্লী অঞ্চলগুলোতে। তার মানে আমি এখন এইটুকু অংশের ইংলিশ লিখবো, বাট কোন দিক থেকে লিখবো? আমি পেছন দিক থেকে লিখবো। তাহলে আমার পেছনের পার্টটা কি? যে পল্লী অঞ্চলগুলোতে। এটা কি একটা স্থান হয়ে গেল না? প্লেস মানে তো স্থান। জীবনে একটা কথা মনে রাখবেন, একটা মনে রাখতেই হবে, সেটা হলো যে আপনি যখনই কোনো বাক্যে প্লেস অথবা টাইম ব্যবহার করবেন, হ্যাঁ, তার পূর্বে আপনাকে কোনো না কোনো একটা প্রেপোজিশন দিতেই হবে। যখনই আপনি প্লেস বা টাইম বাক্যে ব্যবহার করবেন, তার সামনে একটা প্রেপোজিশন আপনাকে দিতেই হবে। এটা প্রেপোজিশনের নিয়ম, এটা অনুবাদের নিয়ম না। যাক, আরেকবার বাক্যটা বোঝেন যে নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে বাংলাদেশের পল্লী অঞ্চলগুলোতে নৈশ বিদ্যালয় চালু করা হয়। যেহেতু বিদ্যালয় আপনা আপনি চালু হয় না, কারো দ্বারা হয়, তাই এটা প্যাসিভ ভয়েস।
তাই আমরা প্রথমে অবজেক্ট নিলাম নৈশ বিদ্যালয়, ইভিনিং স্কুল, বি ভার্ব নিলাম আর, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এস্টাবলিশড। এখন আমি ম্যানার, প্লেস, টাইম, রিজন নিব। তো আমার ম্যানার নেই, আমি প্লেস নিব। প্লেস কোথায়? বাংলাদেশের পল্লী অঞ্চলগুলোতে। তো আমি কি বলছিলাম, প্লেসের সামনে একটা প্রেপোজিশন বসে। পল্লী অঞ্চল এটা স্থানের ভেতরে, তাহলে তো ইন হবে। তাহলে আমি লিখলাম ইন দা, পল্লী মানে কি গ্রাম, তো আমি লিখলাম ইন দা রুরাল। অঞ্চলের ইংলিশ আপনি রিজিয়ন লিখতে পারেন, এরিয়া লিখতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি লিখলাম ইন দা রুরাল পয়েন্টস বা রুরাল এরিয়াস। আচ্ছা, কোথাকার? বাংলাদেশের, অফ বাংলাদেশ। তো আমার রিজনও হয়ে গেল, সরি প্লেসও হয়ে গেল। এবার আমি কি নিব? টাইম। কিন্তু ভাই এখানে কোনো টাইম নাই, তাহলে টাইম নিব না। এবার রিজন, হ্যাঁ রিজন আছে, নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে। তাহলে এটাও লিখতে হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। করতে ক্রিয়ার সাথে তে থাকলে টু হয়, তাই আমি নিব টু। এবার শিক্ষিত করার ইংলিশ কি? আপনি লিটারেট লিখতে পারেন, এডুকেট লিখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো আমি লিখলাম এডুকেট, শিক্ষিত করতে। হলো তাদেরকে? নিরক্ষর মানুষদেরকে, দা ইলিটারেট পিপল। কি সুন্দর একটা বাক্য হলো দেখেন। ইভিনিং স্কুলস আর এস্টাবলিশড ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ টু এডুকেট দ্য ইলিটারেট পিপল। হয়েছে কিন্তু। কিন্তু আমি কি বলছিলাম, যে আপনি বাজার থেকে যখন বাসায় ফিরতেছেন, এক হাতে দুইটা ব্যাগ নিছেন, আপনার এক হাতে ওজন বেশি হবে। তার চেয়ে আপনি দুই হাতে দুইটা ব্যাগ নেন, রিল্যাক্সে আসতে পারবেন। এখানেও তাই করা ভালো হয়। এই জন্য আমার এখানে মূল বা প্রিন্সিপাল ক্লোজ বাদে তো অতিরিক্ত অংশ আছেই দুইটা, একটা হলো রিজন, একটা হলো প্লেস। তাহলে আমার প্রিন্সিপাল ক্লোজ কোনটা? এইটুকু না এইটুকু। তাহলে আমি প্রিন্সিপাল ক্লোজের পরে একটা অংশ আর আগে একটা অংশ দিলে ভালো হয়। এখন আবার দ্বিধায় পড়বেন যে স্যার কোনটা দিলে ভালো হয়, বুঝবো কেমনে? বুঝবেন আস্তে আস্তে। যদি না বুঝেন তাহলে আপনি বাক্যে দেখবেন যে অংশটা আগে আছে তাকে আপনি আগে রাখবেন। বাক্যে কোন অংশটা আগে আছে? রিজন, তাই না? আচ্ছা, তাহলে আমি এই যে রিজনটুকু যে আছে, যদি একে আমি এইখানে বসাই দেই তাহলে অনেক চমৎকার একটা বাক্য হয়। সেক্ষেত্রে বাক্যের মূল অংশের আগে যদি আপনি কোনো অংশ বসান, তারপরে একটা কমা চিহ্ন দিয়ে মূল অংশটুকু লিখতে হবে। তাহলে আমার বাক্যটা এখন কি হবে? টু এডুকেট দ্য ইলিটারেট পিপল, ইভিনিং স্কুলস আর এস্টাবলিশড ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। দেখেন বাক্য তার প্রাণ যেন ফিরে পেল। দিস ইজ দ্য আর্ট অফ ট্রান্সলেশন। এটাই অনুবাদের আর্ট। তাহলে আমরা এই অংশটাকে আগে লাগবো, যে টু এডুকেট দ্য ইলিটারেট পিপল, ইভিনিং স্কুলস আর এস্টাবলিশড ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। এখন আপনার কৌতূহল মন হয়তো জানতে চায় যে আমি যদি প্লেসটাকে আগে রাখি তাহলে কি ভুল হবে? যে ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ ইভিনিং স্কুলস আর এস্টাবলিশড টু এডুকেট দ্য ইলিটারেট পিপল। ভুল হবে না, ভুল হবে না। যে কোনো পাঠকে যে কোনো জায়গায় নেওয়ার অধিকার আপনার আছে, কিন্তু শুনতে ভালো শোনায় না। আপনাকে শুনতে ভালো শোনায় এরকম চিন্তা করতে হবে। যদি সেটা না পারেন নিজে নিজে চিন্তা করতে, তাহলে আপনি দেখবেন বাংলা বাক্যে যে পাঠটা আগে আছে ওকে আগে রাখবেন। আমি তো বকবক করে বুঝাই যাচ্ছি, আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারতেছি। একটু কি চ্যাট বক্সে লিখবেন আপনারা কি আসলে বুঝতেছেন তো নাকি? ইয়েস অর নো প্লিজ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে চেষ্টা সার্থক হচ্ছে মনে হচ্ছে। ওকে, দেখি কি লিখছে স্যার। নাইট কি দিন লিখছে? নাইট স্কুল দিলে হবে ভাই, লিখতে পারেন। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, সবাই ভালো বুঝতেছেন, দেখে ভালো লাগতেছে আমার। শোনেন, আমাদের এই কোর্সে আমরা ক্লাসের সংখ্যা দিছি কয়টা যেন? 30টা। এটা একটা সংখ্যা মাত্র, কিন্তু বিশ্বাস করেন
আমি এরকম মানুষ না যে আপনাকে 30টা ক্লাস হলেই বিদায় দিয়ে দিব, বুঝলে বুঝো না বুঝলে নাই। আমি মানুষটা এমনিতে কালো হতে পারি, বাহ্যিক দিক থেকে সুন্দর না হতে পারি, কিন্তু বিলিভ মি আমার একটা শখ আছে, আমার হৃদয়ের গভীরে আমার একটা আকাঙ্ক্ষা আছে, চাওয়া আছে, ইচ্ছা আছে। সেটা কি? আমি খুব মন থেকে চাই যারা আমার কাছে পড়তে আসে এরা সবকিছু শিখে যেন কোর্স থেকে লিভ নিতে পারে। যার কারণে এই 30টা ক্লাস কোনো বিষয় না, আপনাদের প্রয়োজন হলে আমি আরো ক্লাস বাড়াই দিব। কারণ কারণ আমার কোর্সে তো একাধিক টিচার না, আমি একাই পড়াই, সমস্যা নাই তো। আমি একা 5টা ক্লাস বাড়াই দিলে আমার কোনো সমস্যা নেই, টেনশন নেবেন না। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝে গেলাম। আমি জানি আজকের ক্লাসে একটু বেশি কথা হচ্ছে, রেগুলার ক্লাসে এত কথা হবে না, প্রথম ক্লাস তো আপনাদের একটু ইজি করার চেষ্টা করতেছি। এবার দেখেন কি বলতে, টেকসই ব্যবহারের জন্য কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। এটাও মনে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হবে, কারণ কথা সত্য তো। বাট আপনারা একটু চ্যাট বক্সে আমাকে লিখে দেখান যে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। কমেন্ট বক্সে লিখবেন টেকসই ব্যবহারের জন্য কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই সুন্দর লিখেছে প্যাসিভ প্যাসিভ, বাহ ভালো লেগেছে প্যাসিভ। হ্যাঁ আসলে এটা প্যাসিভ ভয়েস হবে, চমৎকার। রাজিত চ্যাটার্জি থেকে শুরু করে মোটামুটি সবাই লিখেছে, গুড। তাহলে আমার এখন মনে করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচারটা কি ছিল। স্ট্রাকচার ছিল প্রথমে অবজেক্ট, তারপর অ্যামিজার, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমি এটা লিখবো, তাহলে আমাকে আগে ভার্ব খুঁজতে হবে, তাহলে আমি সব পাবো। আমার ভার্ব কোনটা এখানে? ভার্ব হলো তৈরি করা হয়, এটা আমার ভার্ব। আচ্ছা, তো এবার সে কি তৈরি করা হয়? উত্তর হলো আসবাবপত্র, তার মানে এটা আমার অবজেক্ট। কে তৈরি করে? সে এখানে নাই, তাহলে ওগুলো আমি ভাববো না। আমরা আগে অবজেক্ট ভার্ব দিয়ে প্রিন্সিপাল ক্লোজটুকু লিখে ফেলি, প্যাসিভ ভয়েস। আচ্ছা, কিভাবে তৈরি করা হয়? কাঠ দিয়ে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কেন তৈরি করা হয়? টেকসই ব্যবহারের জন্য, এটা হচ্ছে রিজন। এবার আমি আগে অবজেক্ট নিব, আসবাবপত্র, ফার্নিচার। এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের জন্য অবজেক্টের পরে অ্যামিজার হবে। ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, তাই একে ফার্নিচারস লিখে প্লুরাল করা যাবে না। আপনাদের সবার মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই কেমনে এটা আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন ভাই, বিশ্বাস করেন এটা আনকাউন্টেবল নাউন। কেন? আমার হাতে একটা কি আছে? চেয়ার আছে, এটা তো একটা ফার্নিচার। বাট গণনা করার সময় কি আমরা কখনো বলি একটা ফার্নিচার, দুইটা ফার্নিচার, এভাবে গুনি? গুনি না, আমরা বলি যে একটা চেয়ার। তার মানে ফার্নিচারকে কখনো ফার্নিচার হিসেবে গণনা করা হয় না, এই জন্য ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। বাট চেয়ার, টেবিল এরা কাউন্টেবল। তো আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাবে না, তো ফার্নিচার এরপরে ভার্ব সিঙ্গুলার হবে ইজি। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তো এর ইংলিশ কি? মেক, মেকের পাস্ট পার্টিসিপল মেড। বাস, আমার প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেল। প্রিন্সিপাল ক্লোজ হয়ে যাওয়ার পরে আমি এখন বাক্যের ম্যানার, প্লেস, রিজন এগুলো নিব। ম্যানার কি? কাঠ দিয়ে। তো ধরেন আমি পেছন দিক থেকে লিখবো, তো আমি সাদা মনে দিয়ে ইংলিশ লিখলাম উইথ, আগে লিখে যাই, উইথ লিখলাম। এবার কাঠের ইংলিশ কি দিলাম? উড। তো আমি ধরেন ম্যানারটুকু লিখে ফেলছি। এবার আসেন ম্যানারের পর কি? প্লেস। প্লেস তো এখানে নাই, টাইমও নাই, রিজন আছে। কেন? টেকসই ব্যবহারের জন্য। তো আমি জন্যর ইংলিশ লিখে দিলাম কি? ফর। টেকসই ব্যবহার মানে লং লাস্টিং ইউজ, এভাবেও লিখতে পারেন। তো আমি আবার লিখলাম সাস্টেইনেবল ইউজ।
সাস্টেইনেবল ব্যাপারটা পরিবেশের সাথেও সম্পর্কিত, প্রয়োগ করা যাবে। ইউজ নিজেই ভার্ব, নিজেই নাউন। আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি এখন টু দিলেন না কেন? উদ্দেশ্য তো বুঝাইছে। টু দিতাম যদি আমি এটার পরে একটা ভার্ব লিখতাম। তো সাস্টেইনেবল তো কোনো ভার্ব না, নাউন, অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। এরকম ক্ষেত্রে ফর ঠিক আছে। তাহলে কি হলো? ফার্নিচার ইজ মেড উইথ গুড ফর সাস্টেইনেবল ইউজ। তাহলে ম্যানার একটা অতিরিক্ত অংশ, এটা একটা রিজন ছিল। তো আমি কি বলছিলাম? অতিরিক্ত অংশগুলো সব একদিকে না দিয়ে কিছু আগে কিছু পরে দিলে ভালো হয়। তাহলে কোনটা আগে দিব? যেহেতু রিজন আগে, তাহলে এটা এখানে যদি লিখলে ভুল হবে তা না, তবে আমরা সৌন্দর্য বাড়ানোর জন্য একে একটু আগে বসাই দিই। তাহলে আমি লিখলাম ফর সাস্টেইনেবল ইউজ, লিখে আপনাকে একটা কমা চিহ্ন দিতে হবে অবশ্য, হ্যাঁ, দিয়ে লিখতে হবে ফার্নিচার ইজ মেড উইথ উড। অনুবাদ হয়েছে। এখন আমরা একটা প্রেপোজিশনকে কারেক্ট করব। ধরেন এই চেয়ারটা তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে। উপাদান কি? প্লাস্টিক। তৈরি হওয়ার পর প্লাস্টিক কিন্তু প্লাস্টিকই আছে, প্লাস্টিক কিন্তু কাঠ হয়ে যায়নি। এখন যদি আমি এটাকে রিসাইকেল করি, প্লাস্টিকই হবে। খুব সহজ করে ভাববেন, একটা উপাদান তৈরি হয়ে যাওয়ার পর আপনার যদি মনে হয় উপাদানের আগে যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য এখনো আছে, তাহলে মেড অব, ওয়েভ অব। আর যদি যদি মনে হয় যে না, বৈশিষ্ট্য পুরাই চেঞ্জ, তাহলে মেড ফ্রম। এইটুকু হিসাব। বৈশিষ্ট্য পরিবর্তন হয়নি, মেড অব, পরিবর্তন হয়েছে মেড ফ্রম। তাহলে আমি যদি কাঠ দিয়ে চেয়ার তৈরি করি, ফার্নিচার করি, কাঠ তো কাঠই থাকবে ভাই। তাহলে এখানে উইথ না, এখানে হবে অব, মেড অব উড। আমরা যে বলি যে বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়, মেড ফ্রম ব্যাম্বু, কেন? কারণ আপনি বাঁশ দিয়ে তৈরি করলেন কাগজ, কাগজ যখন হয়ে গেল ওখানে কি বাঁশের বৈশিষ্ট্য আছে? নাই তো। ফ্রম। দেখি এটা আপনারা কতটুকু বুঝলেন, মেড অব আর মেড ফ্রম তার একটা প্রমাণ হয়ে যাক। আমি লিখলাম অয়েল ইজ মেড ড্যাশ কোকোনাট। নারিকেল দিয়ে তেল তৈরি করা হয়। দেখি আপনারা কি লিখতে পারেন। চ্যাট বক্সে লিখবেন, সবাই কমেন্ট বক্সে লিখবেন, সবাই লিখবেন। ফ্রম লিখেছেন না? গুড, ফ্রম হবে। কারণ নারিকেলটা তৈরি করার পর, তেল তৈরি করার পর আপনি কোনোভাবে রিসাইকেল করে কি আবার নারকেলের রূপ দিতে পারবেন? পারবেন না। তেল আর নারকেল হবে না। তার মানে বৈশিষ্ট্য সেন্স, মেড ফ্রম। আচ্ছা, এবার যদি আমি বলি যে দুধ দিয়ে দই তৈরি হয়, কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। দুধ হতে দই তৈরি হয়। এবার কি হবে একটু ভাবেন। আমি কি বলছিলাম? তৈরি হওয়ার পর উপাদানের বৈশিষ্ট্য যদি পরিবর্তন হয় তাহলে মেড ফ্রম, পরিবর্তন না হলে মেড অফ, বা রিসাইকেল করা গেলে মেড অফ, না গেলে মেড ফ্রম। দুধ দিয়ে আপনি সাদা মনে দই বানাইছেন, ভালো কথা। আপনার কি সাধ্য আছে এই দইটাকে আবার দুধে রূপান্তর করার? সাধ্য আছে? কোনোভাবে পারবেন? পারবেন না। তার মানে দুধের বৈশিষ্ট্য আর বজায় থাকে না দই হওয়ার পর। সো এখানে বৈশিষ্ট্য বজায় নেই, তাই এখানে অফ না, ফ্রম হবে। আমার মনে হয় আপনারা পাকাপোক্তভাবে বুঝে গেছেন। পাশাপাশি আমরা আমাদের সেন্টেন্সটাও হয়ে গেল, ফর সাস্টেইনেবল ইউজ ফার্নিচার ইজ মেড অফ উড, হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এই বাক্যটাও বুঝে গেলাম। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসও বুঝলাম, প্যাসিভ ভয়েসও বুঝলাম। আমি আরো কিছু বাক্য আপনাদেরকে দেখাবো, একটু কঠিন বাক্যের দিকে যাব। আচ্ছা, এই বাক্যটা একটু দেখেন, এর তুলনামূলক একটু কঠিন আছে আগের গুলো থেকে।
দেশের বর্তমান বেকারত্বের হার কমিয়ে আনতে বাংলাদেশ সরকার তরুণদেরকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কর্মমুখী শিক্ষা প্রদান করতেছে বা করছে। এই বাক্যটা ট্রান্সলেট করার জন্য আমাদেরকে এবার আরেকটা টেন্স শিখতে হবে, সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ আমি বুঝাইছি, আমরা আরো অনেক বুঝবো, আজকে শুধু টেন্সের ব্যবহারটা শিখতেছি। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটাই কথা যে বর্তমানের কোনো চলমান ঘটনা, বর্তমানের কোনো চলমান ঘটনা মানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু লিখে নেবেন প্লিজ। হ্যাঁ, আমি আপনাদেরকে যতই পিডিএফ শেট দেই অবশ্যই লিখবেন খাতায়, না লেখা পর্যন্ত আপনার এটা মাথায় ঢুকবে না, মনে থাকবে না স্মৃতিতে। তাহলে বর্তমানের কোনো চলমান ঘটনা মানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো এগুলো লাগবে না, আপনি তো দেখেই বুঝবেন চলমান ঘটনা। এবার আসেন স্ট্রাকচার। স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েস হলে একরকম, প্যাসিভ হলে একরকম। তো আমি লিখে দিলাম অ্যাক্টিভ আর প্যাসিভ। তো যখন আমার অ্যাক্টিভ ভয়েস হবে তখন আমি কি করব, আগে সাবজেক্ট নিব, এরপর আমি সাবজেক্ট পার্সন অনুসারে অ্যামিজার নিব, তারপর আমি কি করব, মূল ভার্বের সাথে আমি ভার্ব প্লাস আইএনজি নিব, এরপর আমার অবজেক্ট কমপ্লিমেন্ট যা থাকে আমি তাই নিব, আরো বাড়তি অংশ থাকতে পারে। আর প্যাসিভ মানে আমি প্রথমে অবজেক্ট নিব। ও, এটাকে নাবোধক করার নিয়ম তো জানেন, নাবোধক করার সময় আপনি অ্যামিজারের সাথে নট যুক্ত করবেন। প্যাসিভ করতে গেলে প্রথমে অবজেক্ট নিতে হবে, তারপর আমাকে নিতে হবে, শুধু অ্যাম নিলে হবে না, অ্যাম বিং। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মানে বিং যুক্ত হবে। তাহলে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। এরপরে আমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, এইটুকু আমার আবশ্যকীয়। এরপরে যা আছে ওগুলো আমার দেখার বিষয় না। তাহলে অবজেক্ট অ্যাম বিং, ইজ বিং, আর বিং। দেখা শেষ হলো, এবার আমরা আসি আমাদের বাক্যে। দেশের বর্তমান বেকারত্বের হার কমিয়ে আনতে বাংলাদেশ সরকার তরুণদেরকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কর্মমুখী শিক্ষা প্রদান করতেছে। আচ্ছা, তো আমি সবসময় বলি কি, যে একটা বাক্য ট্রান্সলেট করতে গেলে আগে বাক্যের ভার্ব খুঁজতে হবে। বাংলায় একটা কথা আছে, কান টানলে যেমন মাথা আসে, ভার্ব টানলে সাবজেক্ট অবজেক্ট আসে। তাহলে ভার্ব কোনটা? ভার্ব হলো প্রদান করতেছে বা করছে, এটা হলো ভার্ব। কি প্রদান করতেছে বা কে প্রদান করতেছে? বলি কে প্রদান করতেছে, উত্তর হলো বাংলাদেশ সরকার প্রদান করতেছে, এটা আমার সাবজেক্ট। কাকে প্রদান করতেছে? তরুণদেরকে, এটা আমার একটা অবজেক্ট। কি প্রদান করতেছে? শিক্ষা। যদি আরেকটু সুন্দর করে গুছায় বলেন যে কি প্রদান করতেছে, তাহলে আসবে যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কর্মমুখী শিক্ষা। তার মানে আমরা পুরোটাকে চাইলে অবজেক্ট ধরতে পারি। অবজেক্ট হয়ে গেল কয়টা? দুইটা। তাহলে সাবজেক্ট বাংলাদেশ সরকার, ভার্ব প্রদান করতেছে, অবজেক্ট কাকে? তরুণদেরকে, কি? বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কর্মমুখী শিক্ষা বা কর্মমুখী শিক্ষা, এটুকু অবজেক্ট। সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্টও পাইলাম। অবজেক্ট পেলাম দুইটা। কেন? উত্তর হলো দেশের বর্তমান বেকারত্বের হার কমিয়ে আনতে। এটা হলো আমার কি রিজন। আচ্ছা, তাহলে যেহেতু সরকার নিজে কাজটা করতেছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস হবে। সাবজেক্টের পরে আমার অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি অবজেক্ট নিতে হবে। ফাইন। তো আমি আপনাদের সবসময় যেটা বললাম
যে নরমালি নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পরে বাকি যে অতিরিক্ত অংশ থাকে কিছু আগে নেবেন আর কিছু কি পরে নেবেন। সো কোনটা আগে নেওয়া উচিত আর কোনটা পরে নেওয়া উচিত যদি এটা না বোঝেন সেক্ষেত্রে বাংলা বাক্যটার দিকে তাকাবেন। দেখেন এই বাক্যের রিজন অংশটুকুই কিন্তু শুরুতে আছে। তো আমরাও তো পারি শুরুতে রিজন দিয়ে লিখতে, সমস্যা নাই তো। আর এগুলো অনুবাদ করার সিস্টেম তো আমি বলেছি, টাইম হোক, ম্যানার হোক, প্লেস হোক আর রিজনই হোক, লিখতে হবে পেছন দিক থেকে। তাহলে এবার তাই করি, অতিরিক্তটা দিয়ে শুরু করি। তাহলে আনতে, পের ইংলিশ কি? টু। কমিয়ে আনার ইংলিশ কি? ডিক্রিজ, ডাউনগ্রেড, রিডিউস, লিসেন, একটা দিলেই হয়। ধরেন দিলাম রিডিউস, কমাতে। কি কমিয়ে আনতে? বেকারত্বের হার, বর্তমান বেকারত্বের হার, যে কোথাকার? দেশের। কারেন্ট, কারেন্ট না দিয়ে আমি এক্সিস্টিং দিলে ভালো হয়। এক্সিস্টিং আনএমপ্লয়মেন্ট রেট, এবার কোথাকার? দেশের, অফ দ্য কান্ট্রি। মজার বিষয়, আপনি এভাবেও লিখতে পারতেন টু রিডিউস দ্য কান্ট্রিজ এক্সিস্টিং আনএমপ্লয়মেন্ট রেট, সেটাও লেখা যেত। টু রিডিউস এক্সিস্টিং আনএমপ্লয়মেন্ট রেট অফ দ্য কান্ট্রি, দেশের বর্তমান বেকারত্বের হার কমিয়ে আনতে। এটা অতিরিক্ত অংশ ছিল শুরুতে, আমরাও দিলাম। ঝামেলা শেষ, একটা ঝামেলা শেষ হয়েছে। এখন যথারীতি আমি বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে নিব আর কি। তো আমার সাবজেক্ট কি? আমার সাবজেক্টটা হলো বাংলাদেশ সরকার। তো আমি লিখলাম বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট বা দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ আর বাংলাদেশ গভর্নমেন্ট একই কথা, যাক আমি এভাবে লিখে দিলাম যে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। সাবজেক্ট হলো। এবার আমার ভার্ব দরকার। ভার্ব কি? প্রদান করতেছে, চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এম ইজ আর লাগবে। গভর্নমেন্টের পরে আর না, বরং ইজ হবে, তাহলে ইজ। এটা একটা কালেকটিভ নাউন, হ্যাঁ, সো ইজ হবে। এবার প্রদান করা ইংলিশ কি? প্রোভাইড। তো প্রোভাইড থেকে কি হলো? প্রোভাইডিং, প্রদান করতেছে। এখন আপনার মনে হচ্ছে যে না, আমি প্রোভাইড না, আমি লিখবো অফার। ঠিক আছে, লিখেন অফারিং, কোনো সমস্যা নেই। এবার অবজেক্ট দরকার। অবজেক্ট আছে দুই ধরনের। প্রথমে আসেন কাকে? তরুণদেরকে, দা ইউথ। দা দিলাম কেন? এটা একটা শ্রেণীকে বোঝাচ্ছে, অবজেক্ট কিন্তু একটা হলো। আচ্ছা, এবার আরো একটা অবজেক্ট আছে। যদি বলি কি প্রদান করতেছে, মূলত উত্তর আসে কিন্তু কর্মমুখী শিক্ষা, হ্যাঁ, এইটুকুই আসল অবজেক্ট। আর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, যে কিভাবে দিচ্ছে, তখন আসে কি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, এটা ম্যানার। তবে আপনি চাইলে পুরোটাকে অবজেক্ট ধরতে পারেন, যদি না চান সমস্যা নাই। কি প্রদান করতেছে? কর্মমুখী শিক্ষা, তাহলে এইটুকু হলো অবজেক্ট। কর্মমুখী শিক্ষা মানে ভোকেশনাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন। এবার একটাই বাড়তি অংশ আছে, আর কি? বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। পেছন দিক থেকে আপনাকে লিখতে হবে। তাহলে মাধ্যমের ইংলিশ কি? বাই অথবা থ্রু। তো দিলাম বাই অথবা থ্রু। এবার বিভিন্ন কর্মসূচি, ভেরিয়াস প্রোগ্রামস। দেখেন কি সুন্দর একটা বাক্য হয়ে গেল না? To reduce existing unemployment rate, the government of Bangladesh is providing the youth vocational education by various programs. আপনি চাইলে এই হলুদ অংশটাকে, এটাকে বাক্যের শেষেও রাখতে পারতেন, সমস্যা হইতো না। তখন হয়তো the government of Bangladesh is providing the youth vocational education through various programs to reduce existing unemployment rate of the country.
সেটাও হতো, বাট বাক্যের ব্যালেন্স রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করবেন সমস্ত অতিরিক্ত অংশ একদিকে না দিয়ে কিছু আগে কিছু পরে লেখার। কারণ কারণ হয়েছে অনুবাদ, ট্রান্সলেশন ইজ অ্যান আর্ট, এটা একটা শিল্প, তো এখানে শৈল্পিক গুণ বজায় রাখতে হবে। ওকে, আমার বিশ্বাস আপনারা এই বাক্যটা বুঝে গেছেন ইনশাল্লাহ। তো এবার আমরা পরের বাক্যে যাব, এটা মুছে দিব এখন। ধৈর্য। আমি মনে আছে আপনাদেরকে প্রথম এই ক্লাসটা শুরুতে বলছিলাম যে ভাই আমার ক্লাস হওয়ার জন্য আমার ক্লাস করার জন্য আপনার প্রচন্ড মেধাবী হওয়ার দরকার নাই, বাট আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। ধৈর্য ছাড়া আপনি রাইটিং শিখবেন এটা সম্ভব না ভাই, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। থ্যাংক ইউ জসিমউদ্দিন। আচ্ছা, তাহলে এখানে কি বলছে বাক্যটা? দেশের বর্তমান দারিদ্র্যের হার কমিয়ে আনতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, সৃষ্টি করা হচ্ছে। এইবার আপনাদেরকে লিখতে হবে চ্যাট বক্স বা কমেন্ট বক্সে যে এটা অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে কোন ভয়েস। শাবাশ, রাজিত চ্যাটার্জি, জসিমউদ্দিন লিখেছে প্যাসিভ ভয়েস, তৌহিদ ইলাহি প্যাসিভ লিখেছে, অন্যরা দ্রুত প্যাসিভ লিখেছে। এই যে অন্যরা অনেকে আলসেমি করতেছেন, না আলসেমি করা যাবে না, আপনাকে লিখতে হবে, পার্টিসিপেন্ট হতে হবে, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। মেহেদি লিখেছে প্যাসিভ, তারপর একজনের নাম জানি না, প্যাসিভ। জাহিদুল ইসলাম অবভিয়াসলি প্যাসিভ, রাইট ইউ আর ডিয়ার, অবভিয়াসলি প্যাসিভ। তাহলে আমরা বুঝে গেছি প্যাসিভ এটা। এখন দেখেন সৃষ্টি করা হচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, অর্থাৎ আগে অবজেক্ট লাগবে, তারপর am being বা is being বা are being লাগবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। ওকে, তো আমি আগে বাক্যের ভার্ব খুঁজি, ভার্ব কোনটা? সৃষ্টি করা হচ্ছে, এটা আমার ভার্ব। কি সৃষ্টি করা হচ্ছে? নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ, এটা হলো আমার অবজেক্ট। সাবজেক্ট, সাবজেক্ট নাই। কেন সৃষ্টি করা হচ্ছে? দেশের বর্তমান দারিদ্র্যের হার কমিয়ে আনতে, এটা হলো আমার অ্যাডভার্ব অফ রিজন। আচ্ছা, তো যাই হোক, আমার মূল বাক্য হচ্ছে এইটুকু, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তো প্যাসিভ করতে গেলে প্রথমে অবজেক্ট নিতে হয়। অবজেক্ট কি? নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট সাইজে বড় হলে পেছন দিক থেকে লিখতে হয়, কিন্তু এবার একটু ভিন্ন বিষয়। কেন? কারণ এখানে সুযোগ শব্দটা হলো নাউন, আর নাউনের আগে এগুলো হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এই জন্য অ্যাডজেক্টিভ গুলো আগে লিখতে হবে। নতুন নতুন বাংলায় দুইবার বললেও ইংলিশে তো আমরা নিউ নিউ লিখবো না, আমরা একবার লিখবো নিউ অথবা নিউ আর, এভাবে লিখতে পারি, নিউ আর অথবা নিউ। তাহলে আমি লিখলাম যে নিউ অথবা নিউ আর লেখা যেতে পারে। একটা ওয়ার্ড ডাবল হলে আমরা তাকে কম্পারেটিভ মোডে লিখতে পারি। এবার কর্মসংস্থানের সুযোগ অর্থাৎ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। অপরচুনিটি মানে সুযোগ, আমি এটাকে প্লুরাল নাম্বার করলাম। কেন? কারণ ওই যে কমন নাউনকে প্লুরাল করতে হবে। ওকে, নিউয়ার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, অবজেক্ট হয়ে গেল। এবার অবজেক্টের পরে বি ভার্ব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে am being, is being, are being, তো আমি লিখবো are being। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বটা কি? সৃষ্টি করা হচ্ছে, ক্রিয়েট। এর পাস্ট পার্টিসিপল কি? ক্রিয়েটেড। হয়ে গেছে। এখন আমার অতিরিক্ত অংশ হচ্ছে এটা রিজন। একটাই অতিরিক্ত অংশ, ওকে আমি বাক্যের শুরুতেও লিখতে পারি, শেষেও লিখতে পারি, আমার ইচ্ছা। তো আমি আগে এইটুকুনি ইংলিশ করি যে কমিয়ে আনতে। আনার ইংলিশ কি? এর ইংলিশ কি? টু। কমিয়ে আনার ইংলিশ কি? রিডিউস। তাহলে আমাকে লিখতে হবে টু রিডিউস, কমিয়ে আনতে বর্তমান দারিদ্র্যের হার।
এক্সিস্টিং দাও লিখতে পারেন, দা এক্সিস্টিং না দিলেও সমস্যা নেই, দ্য এক্সিস্টিং poverty rate of the country। এখন আপনারা আমাকে বলেন এই অতিরিক্ত অংশটা কিন্তু এখানে শুরুতেও দেওয়া যাবে শেষেও দেওয়া যাবে, বাট আপনারা 30 সেকেন্ড ভেবে আমাকে বলেন এই অতিরিক্ত অংশটা কোথায় দিলে বাক্যটা বেশি ভালো শোনাবে। ভেবে বলবেন নিজের মতো করে। Newer employment opportunities are being created to reduce existing poverty rate of the country, এভাবে নাকি to reduce existing poverty rate of the country newer employment opportunities are being created। আপনার ব্যক্তি হিসেবে আপনার যেটা ভালো লাগে পূর্বে নাকি পরে সেটা জানাবেন। পূর্বে হলে লিখেন বিফোর, পরে হলে লিখেন লেটার, চ্যাট বক্সে লিখবেন। কমন নাউনকে প্লুরাল করতে হবে এটাই কথা ভাইয়া, আর বোঝানোর কিছু নেই। কমন নাউন আপনি বাক্যে একা একা ব্যবহার করতে পারবেন না, প্লুরাল করতে হবে। যদি বলেন যে আমার কলম দরকার, আই নিড পেন বলা যাবে না, বলতে হবে আই নিড পেন্স অথবা আই নিড এ পেন। যাই হোক, কেউ লিখেছেন পূর্বে, কেউ লিখেছেন পরে। আসলে এখানে দুইটাই সম্ভব, তবে আমার এখানে আবার পরে দিলে ভাল লাগতেছে। To reduce existing poverty rate of the country, or to reduce existing poverty rate of the country, প্রথমে দিলেও সমস্যা নেই। প্রশ্ন হতে পারে আপনার যে যেহেতু অতিরিক্ত অংশটা প্রথমে আছে তাহলে তো প্রথমে দিলেই ভালো হয়। কথা সত্য, ভালো হয়, বাট আমি ওই যে বলছি নিয়ম দিয়ে অনুবাদ হয় না, অনুবাদ একটু ভাব বুঝতে হয়। এটাকে এখানে দিলে ভালো, সাউন্ডস গুড, প্রথমে দিলেও চলে, দুটাই সম্ভব। এটা একটু বেশি ভালো লাগতেছে। এখন আপনার মনে আসতেছে যে আমি এটা বুঝবো কবে, যে কখন দিলে ভালো হয়। বুঝবেন, অভিজ্ঞ হলে বুঝবেন, একদিনে হবে না। অলরেডি আপনারা অনেক কিছু বুঝে গেছেন। আজকের এই ক্লাসে আমি ভীষণ অবাক হলাম যে আপনারা অনেক কিছুই বুঝে গেছেন আজকের ক্লাসে। সো আমি আশাবাদী আজকের একটা ক্লাসে যদি এত কিছু বুঝে যান, ইনশাআল্লাহ পরবর্তী সব ক্লাসে আপনাদের আশা করি অধঃপতন হবে না, উন্নয়ন হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝলাম আর কন্টিনিউয়াস টেন্স বুঝলাম। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense, future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense, modal ভার্বের ব্যবহার can, could, shall, should, will, would, may, might, must, ought to, used to, be to, am to, is to, are to, have to, has to দিয়ে আমরা এই সেন্টেন্সগুলো সলভ করব আগামী ক্লাসগুলোতে। প্লাস আপনাদের জন্য বলতে গেলে প্রায় প্রতি ক্লাসে কিছু হোমওয়ার্ক থাকবে। ওয়ার্ড শিখতে হবে, তো ওয়ার্ড না শিখলে তো আপনি পারবেন না। এই জন্য আমি কি করেছি, আপনাদেরকে বিভিন্ন টপিকের উপর কিছু ওয়ার্ড শেখাবো। যেমন এটা একটা টপিক। কি টপিক? এই টপিকটা হলো ডিফিকাল্ট ওয়ার্ডস, এটা লেখা হয়নি, যে অন রেভলিউশন। যে কোনো বিপ্লব নিয়ে আপনি যখন কোনো আর্টিকেল, এসে, প্যারাগ্রাফ কিছু লিখতে যাবেন, বিপ্লব, যুদ্ধ এগুলো নিয়ে কিছু লিখতে গেলে, গণ অভ্যুত্থান, আপনাকে কিছু কমন ওয়ার্ড ব্যবহার করতে হয়, সেগুলো এখান থেকে শিখতে পারবেন। এরকম করে আপনাকে বিভিন্ন টপিকের উপর ওয়ার্ড দেয়া হবে। আপনি পরিবেশ নিয়ে লিখতে গেলে কোন ওয়ার্ডগুলো লাগে, আপনি সাহিত্য সংস্কৃতি নিয়ে লিখতে গেলে কোন ওয়ার্ডগুলো লাগে, সেগুলো শেখাবো। এভাবে প্রতি ক্লাসে থাকবে। বিশ্বাস করেন, যদি আপনি ফাঁকিবাজি না করেন, হ্যাঁ বড়রাও ফাঁকিবাজি করে আমি জানি, আরো বেশি করে, যদি আপনি ফাঁকিবাজি না করেন, নিজের সাথে প্রতারণা না করেন, প্রতি ক্লাসের ওয়ার্ডগুলো যদি পরবর্তী ক্লাস আসার আগে এগুলো পড়ে পড়ে লিখে লিখে শেষ করে ফেলেন, শিখে ফেলেন,
আমি এই অন রেকর্ড লাইভে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি কোর্স শেষে শুধু পরীক্ষার জন্য প্রস্তুত তা না, আপনি নিজেই একটা টিচার হবেন, কাউকে শেখাতে পারবেন ইনশাল্লাহ, যদি ফাঁকিবাজি না করেন। আমি ওয়ার্ড দিলাম, আপনি রাইখে দিলেন, দূর পারবো আমি এগুলো, মনে থাকে না। ভাই আগে চেষ্টাটা করো, পরে খাতায় লিখো 2 বার 1 বার, তারপর দেখো মনে থাকে কিনা। তুমি লেখো নাই, পড়ো নাই, দেখেই বলতেছো মনে থাকে না, হবে? কখনো হবে না। এগুলো শিখলে ভালো লেখা হবে, আর এগুলো না শিখলে ওই গরিব গরিব শব্দ দিয়ে গরিব গরিব বাক্য লিখতে হবে, আর মার্কসও আসবে গরিব মার্কস। আর জানেন তো গরিবদেরকে এই পৃথিবীতে, এই পুঁজিবাদী বিশ্বে পাত্তা দেয় না কেউ। নাও ডিসিশন ইজ ইয়োর্স, আপনি গরিব থাকবেন নাকি বড়লোক হবেন। বড়লোক হতে গেলে এগুলো শিখতে হবে। তো এখানে আচ্ছা, এখন এখন আমরা দেখব এখানে কিছু ওয়ার্ড আছে। যেমন দেখেন, অ্যালায়েন্স মানে কি? মৈত্রী। অ্যাম্বুশ ওত পেতে আক্রমণ। আর্সেনাল অস্ত্রাগার। ব্যারিকেড, ব্যারিকেড বা বাধা যেটাকে বলা যায়। ব্যাটলফিল্ড যুদ্ধক্ষেত্র। এইভাবে বোম্বার্ডমেন্ট গোলাবর্ষণ। সিজফায়ার যুদ্ধবিরতি। ক্যাভেলরি অশ্বারোহী বাহিনী। কনকোয়েস্ট জয়। কু অভ্যুত্থান। ডিক্টেটরশিপ একনায়কতন্ত্র। ডিসিডেন্ট ভিন্ন মত অবলম্বী। এনলিস্টমেন্ট তালিকাভুক্তি। এইখানে যত ওয়ার্ড আছে এভাবে আপনাকে পড়তে হবে। এরকম ওয়ার্ড আমরা কয়টা দিব? এরকম আমরা প্রতিটা ক্লাসে কয়টা ওয়ার্ড দেবো জানি না, একটা টপিকের উপর আমার মাথায় চিন্তা ভাবনা করে যেগুলো পাই আমি সেগুলো দিই, কিছু খুঁজি বের করি। তো নর্মালি 70-80টা বা 100টার মতো করে ওয়ার্ড থাকে, যেমন এখানে 100টা ওয়ার্ড আছে। তো আপনাদের কাজ হলো আগামী ক্লাসে আপনারা এই 100টা ওয়ার্ড শিখে আসবেন, আর আমি এগুলো দিয়ে আপনাদেরকে সেন্টেন্স তৈরি করতে দিব। এটুকুই কাজ। এটা আমি পিডিএফ করে গ্রুপের মধ্যে আপলোড করে দিব, বাট আমাদেরকে একটু সময় দিতে হবে। যেমন ক্লাসটা এখন শেষ করব, শেষ করার পরই যদি বলেন যে পিডিএফ কই, আমরা পারবো না, টাইম দিতে হবে। আমাদের ক্লাসগুলো শেষ হওয়ার পর রেকর্ডটা আপলোড হতে একটু সময় লাগে, পিডিএফটা দিতে একটু টাইম লাগে। এটা ইচ্ছা করে না, এটা প্রযুক্তিগত কারণ। ধৈর্য রাখতে হবে একটু। কারণ কোর্সের শুরুতেই বলছি, আমি ভাই 1000 স্টুডেন্ট চাই না, 500 স্টুডেন্টও চাই না। আমি চাই ভাই হাতে গোনা 20-25টা ধৈর্যশীল বান্দাবান্দি আল্লাহর, যারা আসবে ধৈর্য নিয়ে শিখতে চাবে, কোনো অহংকার ছাড়া। আত্ম অহংকার থাকবে না, বেশি ভাব থাকবে না, শিক্ষককে ন্যূনতম একটু সম্মান দেওয়ার মানসিকতা থাকবে। তাদের আমার দরকার, তাদের জন্য আমি আছি, আমার সাধ্য মতো আমি চেষ্টা করে যাব। তো এইভাবে আমরা ওয়ার্ডগুলো আপনাদেরকে দিব, আপনারা পিডিএফ থেকে পড়বেন। আজকে তো প্রথম, তাই এত চাপ দিচ্ছি না। প্রতি ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে, মানে আমি যা পড়াবো ওরকম কিছু অনুবাদ আপনাদেরকে দিব। সেই অনুবাদগুলো আপনারা সুন্দর করে নিজের ভাষায়, যেমন আজকে আমি কি পড়াইলাম, প্রেজেন্ট ইনডেফিনিট আর কন্টিনিউয়াস, পরবর্তী ক্লাস থেকে দিব আর কি আপনাদেরকে এরকম এই 2টা টেন্সের উপর কিছু সেন্টেন্স দিব। সেই সেন্টেন্সগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে আপনারা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনারা সাবমিট করবেন। আমি আমার সময় মতো দেখে আপনাদেরকে একটা ফিডব্যাক দিব যে আপনারা কেমন করছেন, সম্ভব হলে কারেকশন গুলো দিব। তবে ধৈর্য লাগবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েই বলতেছেন স্যার দেখে দেন, নো, পারবো না। ধৈর্য লাগবে, দেখার জন্য সময় লাগে ভাই। আমার কথাগুলো একটু কর্কশ মনে হতে পারে, কিন্তু আমি মনে করি যাদের বোধ শক্তি আছে তাদের কাছে এগুলো কর্কশ মনে হবে না, এগুলো বাস্তবতা, মনে রাখতে হবে একটু। এখন আসেন আমাদের স্টাডি প্ল্যানটা কেমন হবে এই কোর্সে। আমরা ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং বা ট্রান্সলেশনের উপর বাংলা থেকে ইংলিশ অনুবাদের উপর আমরা ক্লাস করব 12টা। আজকের মতো 12টা ক্লাস করব আমরা। আর ইংলিশকে বাংলায় অনুবাদ করার জন্য আমরা 3টা ক্লাস করব, ইনশাআল্লাহ 3টাই যথেষ্ট।
ওই 3টা ক্লাস করলে শুধু আপনি ইংলিশ থেকে বাংলা অনুবাদ না, আমার বিশ্বাস আপনি ডেইলি স্টারটা প্রথম আলোর মতো করে চমৎকার করে পড়তে পারবেন, এতটুকু আমি আশা রাখি, যদি আমার কথা শোনেন সম্ভব। পত্রিকা পড়াটা এখন অনেকের জন্য একটা কঠিন ব্যাপার, আপনারা 3টা ক্লাস করে ইনশাল্লাহ পারবেন পড়তে, মিনিং সহ বুঝে বলতে পারবেন। এরপরে আমরা রিডিং কম্প্রিহেনশন, একটা প্যাসেজ আমরা সলভ করব, একটা প্যাসেজ থেকে কিভাবে থিমেটিক কোশ্চেনের উত্তর করতে হয় প্যারাফ্রেজিং করে, প্যাসেজের মিনিং পুরোপুরি না জানলেও আমি কেমনে উত্তর করব, এরকম কিছু কলাকৌশল নিয়ে আমরা 3টি ক্লাস করব। এনাফ, 3টা ক্লাস এনাফ বোঝার জন্য। এরপর আমরা শিখবো কি, লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং এর উপর 2টা ক্লাস। নানান রকম লেটার আছে, পার্সোনাল লেটার, বিজনেস লেটার, হ্যাঁ অনেক ধরনের লেটার আছে। এই লেটার অ্যাপ্লিকেশনের উপর আমরা 2টা ক্লাস করব। আশা করি 2টা ক্লাস করলে সকল অ্যাপ্লিকেশনের ফরম্যাট, সকল লেটারের ফরম্যাট শিখে যাবে। এগুলো আমরা পরে দিলাম কেন, আমরা আগে অনুবাদ শিখবো, সব কিছুর আগে আপনাকে অনুবাদ লাগবে। আপনি সেন্টেন্স লিখতে না পারলে এগুলো শিখবেন কেন? এই জন্য আগে অনুবাদের 12টা ক্লাস, তারপর এগুলো আসবে। এরপর আমরা শিখবো ফোকাস রাইটিং, এসে রাইটিং। এর উপর ক্লাস কয়টা? 3টা ক্লাস। প্রশ্ন হলো এত কম কেন, অনেকের মনে হতে পারে। উত্তর হচ্ছে, আমার তো এটা অ্যাডভান্স ব্যাচ না, আমি তো এনে 0 থেকে অ্যাডভান্সে নিয়ে আসবো। আমার ফোকাস রাইটিং এর আলাদা ব্যাচে আছে, সেখানে আমি বেসিকের পড়াই না, শুধু ফোকাস পড়াই। হুট করে সেখানে আপনি গেলে পারবেন? বুঝবেন না। আমরা এই 3টা ক্লাসে আপনাকে শেখাবো ফোকাস আর এসের মধ্যে পার্থক্যটা কি, একটা ফোকাস লিখতে গেলে কিভাবে ইন্ট্রোডাকশনটা বানাতে হয়, কিভাবে বডি প্যারাগ্রাফ গুলো লিখতে হয়, কিভাবে টপিক সেন্টেন্স লিখতে হয়, কিভাবে কনক্লুশন লিখতে হয়। আমরা এগুলো আপনাকে একদম পই পই করে গুনে গুনে সব কিছু আমরা শেখাবো। এরপরে আমরা শেখাবো আপনাদেরকে আর্গুমেন্ট রাইটিং। ব্যাংকের পরীক্ষায় আর্গুমেন্ট আসে, আইএলটিএস এর পরীক্ষায় আর্গুমেন্ট আসে, ক্যাডেট স্কুল ভর্তি পরীক্ষা, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আর্গুমেন্ট আসে, অনেক জায়গায় আসে। আর্গুমেন্টেটিভ রাইটিং আমরা শিখবো ইনশাআল্লাহ। কিভাবে একটা এসেকে আর্গুমেন্টেটিভ ওয়েতে লিখতে হয় সেটা আমরা শিখবো। তারপর আসেন আমরা শিখবো ফিচার রাইটিং। ফিচার রাইটিংটা আমরা শিখবো। ফিচার রাইটিং কি রকম? আপনারা দেখবেন ওই যে পত্রিকায় সম্পাদকের কাছে চিঠি, রিফ্লেকশন আছে, সম্পাদকের কাছে চিঠি লিখি যে আমরা, সেটাই ফিচার রাইটিং, শেখাবো আমি এটা। এরপরে আমরা শিখবো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, শর্ট নোট কিভাবে লিখতে হয়, স্টোরি কিভাবে লিখতে হয়, এবং হাউ টু রিড ইংলিশ নিউজপেপার, ইংলিশ নিউজপেপার কিভাবে লিখতে হয়। সাধ্যের মধ্যে 30টা ক্লাস, এটা আরো প্লাস হবে ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো শিখলে আপনি ভাবেন তো একটু, ক্লাস 6 থেকে শুরু করে জব সিকার, সে ব্যাংক জব সিকার হোক বা বিসিএস ক্যাডার হওয়ার প্রত্যাশা থাক, কিংবা সে অন্য অন্য জায়গায় লিখিত পরীক্ষা দেখ, এগুলোর বাইরে কিছু কি আছে? কিছুই নাই। এই জন্য আমাদের এই কোর্সটা করলে ক্লাস 6, 7, 8, 9, 11, 12 এর ছেলেমেয়েরা তো উপকৃত হবেই, পাশাপাশি যারা ব্যাংকের পরীক্ষা দিবে, যারা বিসিএস এর জন্য নিজেকে অ্যাডভান্স প্রস্তুত করতে চাচ্ছে, যারা বিভিন্ন নিবন্ধন লিখিত পরীক্ষা দিবে, তারা সবাই কিন্তু এখানে উপকৃত হবে, এটাই বাস্তব। আচ্ছা, সো এটা হলো আমাদের কোর্স প্ল্যানটা আমরা দেখলাম। তো যেটা বলছিলাম, আপনাদের অনুবাদটা প্র্যাকটিস করানোর জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখবো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে যোগ করে দিব, ওইখানে আপনারা হোমওয়ার্ক গুলো দিবেন, আমি আমার সময় সুযোগ মতো করে দেখে দেখে দিব। আচ্ছা, আর এই কোর্সটা কাদের জন্য? ওই যে বললাম একাডেমিক রাইটিং 6 থেকে 12 পর্যন্ত সবার জন্য, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং যারা গভর্নমেন্ট জবের জন্য শিখতে চায়, সেটা ব্যাংক, বিসিএস যাই হোক তাদের জন্য, ব্যাংক রিটেন ইংলিশ প্রিপারেশনের জন্য, এবং আইএলটিএস এর রাইটিং পার্টটুকু ইনশাআল্লাহ দারুণভাবে কভার হবে এই কোর্সটুকু দিয়ে। একটা কোর্সেই সমাধান সম্ভব এটা। আচ্ছা, তবে যারা ভালো স্টুডেন্ট, মাশাআল্লাহ ভালো বোঝেন ইংলিশ, রাইটিং এ মোটামুটি গতি ভালো, আমি বলবো তাদেরকে আপনাদের এই কোর্সে যুক্ত হলে লস হবে, আপনাদের বিরক্তি লাগবে, কারণ আমি খুব সহজ করে পড়াবো। আপনাদের জন্য আমাদের আলাদা অ্যাডভান্স ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ আছে, আপনারা সেখানে ভর্তি হতে পারবেন। তো আমাদের এই ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা কেবল ইংরেজিতে দুর্বল শিক্ষার্থীদের জন্য, সফলদের জন্য আমাদের অ্যাডভান্স ব্যাচ রয়েছে, আমি আগেই বলে দিলাম। আমার নিয়ত, আমি এই ব্যাচে সবলদেরকে ঢুকাবো না 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 না। কেন? এদেরকে ঢুকালে আমি যদি ঢুকাই
তাহলে আমি দুর্বলদেরকে শান্তি মতো পড়াইতে পারি না। সবলরা তখন বলে, স্যার আপনি কি পড়াচ্ছেন, এইটা পড়াচ্ছেন, স্যার এটা তো পারি। মাপ চাই ভাই, তুমি পারো, তুমি আমার অ্যাডভান্স ব্যাচে যুক্ত হয়ে যাও, এই ব্যাচ তোমার জন্য না। আমি এটা করেছি কেন, কারণ অনেক স্টুডেন্ট লজ্জায় বলতে পারে না কাউকে, সাবজেক্ট চেনে না, কাউকে লজ্জায় বলতে পারে না। আমার এই ভাই বোনগুলোর জন্য আমি কোর্সটা করছি, শুধু এদের জন্য। এবার আসেন, এই কোর্সটা শেষ করলে আমার কি হবে, আমাদের রাইটিং হবে পিস অফ কেক। পিস অফ কেক মানে কি, অত্যন্ত সহজ। এরকম করে আমরা চিত্র দিয়ে দিয়ে ফ্রেজ ইডিয়মস শিখবো ইনশাল্লাহ, তাহলে মনে থাকবে সহজে। আচ্ছা, এখন আসল কথায় আসি। হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আসল কথা। কারণ হলো, আমরা যখন অনলাইনে কোনো বিজ্ঞাপন দেই, ভাই একটা কোর্সে কি আছে জানতে চায় না, বিশ্বাস করেন, শুধু বলে কোর্স ফি কত। কি যে ভীষণ খারাপ লাগে। ভাই তুমি আগে জানতে চাও যে এই কোর্সে কি আছে, কাদের জন্য, তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না, তারপর বলো কোর্স ফি কত। তুমি একটা ফোন দাও, একটু কথা বলো কোর্স কোঅর্ডিনেটরের সাথে, ভাই আমি তো এই উদ্দেশ্যে কোর্সটা করতে চাই, আমার জন্য কি ঠিক হবে? আরে না, আরে জাতি, কমেন্টে কোর্স ফি কত। এগুলোর মানে হচ্ছে তাদের আসলে এই জিনিসগুলো প্রয়োজন নেই। আমি বলি, যে কোনো জিনিস ক্রয় করতে গেলে বা কারো কাছ থেকে কিছু নিতে হলে তার সাথে সরাসরি কথা বলবেন, ভালো কিছু পাবেন। ফোন দিবেন, বলবেন যে ভাই আমার তো টার্গেট ব্যাংক বা আমার টার্গেট বিসিএস, আমি তো 2বার বিসিএস দিয়েছি, আমার কি কোর্সটা যথেষ্ট, আমার জন্য দরকার? তো আপনাকে কোর্স কোঅর্ডিনেটর বলবে, ভাই আপনি 2বার বিসিএস দিয়েছেন, আপনার জন্য এটা না, আপনি আমাদের অ্যাডভান্স কোর্সে যান। জানতে হয় ভাই, 1 মিনিট ফোন দিলে কি হয়, কয় টাকা খরচ হয়? 1 টাকা খরচ হবে। ওকে, আপনি হোয়াটসঅ্যাপে নক করেন, কোনো টাকা খরচ হবে না। আগে কথা বলেন, আগেই কোর্স ফি কত। অনলাইনে প্রোডাক্ট কিনতে গিয়ে বলি, আগেই বলি দাম কত, সেটা ঠিক আছে। কেন? কারণ অনলাইনে একটা নির্দিষ্ট প্রোডাক্ট আপনি দেখে কিনতেছেন, বাট এটা কোনো প্রোডাক্ট না, নট প্রোডাক্ট। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু অনলাইন টিচার, সরি টু সে, তারা শিক্ষাটাকে একটা প্রোডাক্ট বানাই ফেলছে, জাস্ট একটা প্রোডাক্ট। আমার দুঃখ লাগে, তাদের জন্য শিক্ষার মান যেমন কমে, শিক্ষকের দামও তেমন কমে। ফলে কি হয়, শিক্ষক গর্ব নিয়ে শিক্ষা দিতে পারে না। এক্সট্রিমলি সরি টু সে, এটাই বাস্তব। শিক্ষা কোনো প্রোডাক্ট না ভাই। আপনি কথা বলবেন, জানাবেন, আপনার প্রয়োজনটা বুঝবেন, কোর্স সম্পর্কে জানবেন, এরপরে একটা সম্মানী। এই কোর্সের ফি 1500 টাকা। আপনি যদি ভাবেন 1500 টাকায় আমি রুবেল রানা স্যারকে কিনে নিছি, আপনি ভুল করতেছেন। এই কোর্সটা, আমি যে কোর্সটা দিব, আমি কেন, একজন শিক্ষক যে কোর্স অফার করে সেটা কিনে নেওয়ার মতো সাধ্য আপনার নাই, আমার নাই। অর্জিত জ্ঞান কখনো এভাবে কিনে নেওয়া যায় না। শিক্ষকদেরকেও সমাজে চলতে হয়, বাঁচতে হয়, এই জন্য আমরা একটা সম্মানী নেই। আমরাও ভেবে চিন্তে নেই একটা স্টুডেন্ট কতটুকু দিতে পারবে সেটা চিন্তা করে। 1500 টাকা আমি জানি অনেকের কাছে বেশি হবে, কাদের কাছে বেশি হবে, যারা দেখে অন্য কোথাও 100 টাকায় কোর্স, তাদের কাছে বেশি মনে হবে। বাট আমাদের ইএনজি লার্নিং এর সবচেয়ে কম কোর্স ফি এই কোর্সটা করছি আমি। কেন? কারণ এটা দুর্বলদের জন্য। দুর্বল কারা? দুর্বল তারা যাদের আত্মবিশ্বাস কম। তো আত্মবিশ্বাস এমনিতে কম, তার কাছে কোর্স ফি বেশি নেওয়া যাবে? যাবে না। এই জন্য 1500 টাকা। আপনারা আবার কষ্ট নিয়েন না, ভালোবেসে বলতেছি এগুলো। হ্যাঁ, কোর্স ফি 1500 টাকা। ভর্তির প্রসেস খুব সহজ। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, একবার নক দিবেন, আপনাকে এটা বিকাশ নাম্বার দিবে, 1530 টাকা পাঠাতে হবে। এই 1530 টাকা পাঠানোর পর আপনারা একটু কনফার্ম যদি করেন, আপনাদেরকে একটা ফেসবুক সিক্রেট গ্রুপ দিব, সেখানে জয়েন করবেন। ওখানে আমরা জুমের লিঙ্ক দিব, আমরা ওখানে পিডিএফ শিট দিব, রেকর্ড দিব, সবই দিব। কোনো কারণে ক্লাস কোনোদিন না হলে সেটাও আমরা জানাবো। আর গ্রুপের মধ্যে রেকর্ড গুলো ইনশাল্লাহ আজীবন থাকবে। হ্যাঁ, আমরা এই কাজ করব না 2 মাস কোর্স শেষ তারপর বিদায়, রেকর্ড নাই, রেকর্ড আজীবন থাকবে। আপনি চাইলে আপনার ছেলে মেয়েও দেখতে পারবে। আর ক্লাস হবে আমাদের সপ্তাহে 3 দিন, শুক্রবার, শনিবার আর সোমবার ক্লাস হবে। হ্যাঁ, এই 3 দিন ক্লাস হবে আমাদের। তো এই 3 দিনের ক্লাসে আমার আসলে এই ব্যাচটা করার টাইম আসলে মিলে না, খুব কষ্ট করে ব্যাচটা করছি অনেকের অনুরোধে।
সোমবারের ক্লাসটা রাত 10টায় হবে, আর শুক্র এবং শনিবারের যে ক্লাস দুইটা আছে এইটা আপনাদের একটু 8টায় করতে হবে। হ্যাঁ, 8টায়, 2 দিন 8টায়, শুধু সোমবারের দিন রাত 10টায় ক্লাসটা হবে। যাদের এই সময়সূচির সাথে মিলে যাবে, ব্যালেন্স করতে পারবেন, তারা ভর্তি হতে পারেন। এই সময়টা আপাতত আমরা পাল্টাতে পারবো না, কারণ আমার আসলে অন্য সময় বুকটা আমি আসলে মিলবে না। হয়তো পারবো, বাট 1 ঘন্টা পড়াইতে হবে, আমি 1 ঘন্টা পড়াইতে পারি না, আমার শান্তি মতো পড়াইতে গেলে আমার সময় লাগে। যদি এগুলো সবকিছু মিলে যায় তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। আমি দায়িত্ব নিয়ে এইটুকু বলতে পারি, যদি আমার কথা শোনেন, আমার নির্দেশনা ফলো করেন, আপনি নিজেই ফ্রি হ্যান্ড রাইটিং এর একজন ভালো শিক্ষক হতে পারবেন ইনশাল্লাহ ক্লাসগুলো করার পর। সো যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ক্লাসটা দেখেছেন, সবার জন্য শুভকামনা রইল।